হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমাদের আজকের কেমিস্ট্রি ক্লাসে। আমি অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে সবসময়ের মতো শেখ মোহাম্মদ আরমান তোমাদের সাথে আছি আজকের ক্লাসটাতে, এবং আজকের ক্লাসটা হচ্ছে অবশেষে গুণগত রসায়নের শেষ ক্লাস ইনশাআল্লাহ হতে যাচ্ছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকের আমাদের টপিক কি। আজকের আমাদের টপিক হচ্ছে দ্রাব্যতা গুণফল বা কেএসপি। অর্থাৎ আমরা আজকে দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা শিখবো, দ্রাব্যতা গুণফলের অ্যাপ্লিকেশন গুলো যেমন কমন আয়ন ইফেক্ট, আয়নিক গুণফল, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিই। সো আমি ক্লাসটা শুরু করার আগে আমি একটু এঙ্গেজমেন্টে যেতে চাই। সো তোমরা একটু জানিয়ে দাও কে কে আসো ভাই আমাদের সাথে। ওয়ালাইকুম সালাম। এই তো আলহামদুলিল্লাহ শিবানী ভালো আছি। ওয়ালাইকুম সালাম শাহাদ। ওয়ালাইকুম সালাম হামিম। ওয়ালাইকুম সালাম ওরে বাবা রে বাবা, সে অবস্থা। গুড মর্নিং সবাইকে। আমি তো মানে ঘুম থেকে মাত্র উঠলাম, ওটা আমার খুবই উপগত অবস্থা। ওয়ালাইকুম সালাম। ওরে বাবা, শান্ত কুমার দা এলিয়েন। ওকে, ওয়ালাইকুম সালাম হৃদয়। ওয়ালাইকুম সালাম বকুল। ওয়ালাইকুম সালাম নারিন। বাহ, সেই অবস্থা না। আমি ঘুম থেকে উঠার পরে প্যারা দিতে চলে আসলাম বাহার। ওকে, আলহামদুলিল্লাহ রে আছি এখন, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আপনি? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং। ওকে, সো আচ্ছা, আমরা মোটামুটি একটা এঙ্গেজমেন্টে চলে আসছি। সকাল সকাল আমরা হচ্ছে অলমোস্ট 200 জন পেয়ে গেছি। সো আমরা হচ্ছে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসটা খুবই সহজ এবং খুবই অঙ্ক নির্ভর আর কি। সো আমি হচ্ছে একটু দেখে নিই মোবাইলে। আচ্ছা, সো তোমরা যেটা করবে এখন, তোমরা হচ্ছে সবাই প্রত্যেকে কমেন্ট সেকশনটা অফ করে মোবাইলের স্ক্রিনটা তোমরা হচ্ছে যদি তোমরা মোবাইলে দেখে থাকো আর কি, তোমরা হচ্ছে মোবাইলের স্ক্রিনটা ম্যাক্সিমাইজ করে তোমরা হচ্ছে এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করতে থাকো। অর্থাৎ এখন কমেন্ট বক্সটা তোমরা অফ করে দাও সবাই, ঠিক আছে? সো এখন আমি হচ্ছে এখান থেকে দেখতেছি যে তোমাদের স্ক্রিনটা কেমন লাগছে দেখতে। এখন পর্যন্ত সো ফার সো গুড। সো আমরা শুরু করি। ওকে, সো সলিবিলিটি প্রোডাক্ট বা এটাকে আমরা হচ্ছে সহজ নামে দ্রাব্যতা গুণফল নামে চিনি আর কি। দ্রাব্যতা গুণফল জিনিসটা আসলে কি, জিনিসটা কার জন্য অ্যাপ্লিকেবল, এগুলোই আমরা আজকে করব। দ্রাব্যতা গুণফল। তো এই কনসেপ্টটা আমাদের বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য সম্পর্কে। আমাদের বুঝতে হবে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য সম্পর্কে বা ইলেকট্রোলাইটস সম্পর্কে। সো আমাদের এখনকার প্রথম যে টার্গেটটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য সম্পর্কে পড়ে ফেলা। ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কারা? তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে এমন সকল পদার্থ যারা হচ্ছে জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় আয়নিত হতে পারে। ওকে, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে এমন সকল পদার্থ যারা হচ্ছে জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় আয়নিত হতে পারে। যেমন ধরি আমরা যে আমি কিছু তড়িৎ বিশ্লেষ্যের যদি উদাহরণ দিই, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য, কারণ সোডিয়াম ক্লোরাইডকে যদি পানিতে দেওয়া হয় তখন সোডিয়াম ক্লোরাইড পানিতে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে। আবার আমি যদি অ্যাসিটিক অ্যাসিডের কথা বলি, অ্যাসিটিক অ্যাসিডও একটা তড়িৎ বিশ্লেষ্য, কারণ যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডকে পানির মধ্যে দিই তাহলে অ্যাসিটিক অ্যাসিড খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন অর্থাৎ CH3COO- আয়ন এবং H+ আয়ন তৈরি করে। তো এখানে আমরা আসলে দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্য স্পষ্টতই দেখতে পাচ্ছি। এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য আছে যারা হচ্ছে যতটুকু পরিমাণে দেওয়া হয় তার পুরোটাই হচ্ছে তারা বিয়োজিত হয়ে যায়। আরেকটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য, যারা যতটুকু পরিমাণে পানিতে নেওয়া হবে তার খুব স্বল্প পরিমাণে তারা বিয়োজিত হবে। তো এই হিসাবে আমরা যদি ভাগ করি, আমরা তড়িৎ বিশ্লেষ্যকে দুই ভাগে ভাগ করতে পারবো। একটা ভাগ যারা প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে তীব্র বা স্ট্রং ইলেকট্রোলাইটস বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আরেকটা যারা খুবই অল্প পরিমাণে আয়নিত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওকে, সো আমাদের উদাহরণ অনুযায়ী আমাদের এখানে যে সোডিয়াম ক্লোরাইড ছিল, সেই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। আমাদের যে অ্যাসিটিক অ্যাসিড ছিল, সেই অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। সো আমরা যখন কেএসপি এই কনসেপ্টটা আমরা পড়বো, আমরা সবসময় খেয়াল রাখবো ভাইয়া আমরা মৃদু তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলতেছি, অর্থাৎ আমরা তীব্র তড়িৎ বিশ্লেষণ নিয়ে এখানে কোনো কথা বলবো না। অর্থাৎ আমাদের যে কেএসপি আলোচনা, সকল কেএসপি আলোচনা হচ্ছে তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষ্যকে নিয়ে ঘিরে থাকবে।
সো আর ফার্দার আমরা কথা না বাড়াই আমরা সরাসরি কেএসপির কনসেপ্টে চলে যাই। আমরা জানলাম যে কেএসপি যে কনসেপ্ট আছে, কেএসপি কনসেপ্টটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যারা তাদের জন্য অ্যাপ্লিকেবল। সো এখন আমরা সামনে আগে যে আরো কি কি শর্ত আমাদের কেএসপির কনসেপ্টটা বোঝার জন্য জুড়তে হবে। ওকে, সো এখন তাহলে আমরা যেটা করবো আমরা হচ্ছে শর্তাবলী করব। ওকে, কেএসপি অ্যাপ্লাই করা শর্ত। ওকে, সো প্রথম শর্ত, যে বস্তুটার জন্য আমরা কেএসপি কনসেপ্টে অ্যাপ্লাই করার চেষ্টা করছি সেই বস্তুটাকে অবশ্যই একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হতে হবে। প্রথম শর্ত হচ্ছে আমাদের একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়া লাগবে। ওকে, দ্বিতীয় কথাটা হচ্ছে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্যটাকে সলিড বা কঠিন পদার্থ হতে হবে। ওকে, সলিড বা কঠিন পদার্থ হতে হবে, সলিড বা কঠিন পদার্থ হতে হবে। ওকে, এবং 3 নম্বর পয়েন্ট, তাকে খুবই স্বল্প দ্রবণীয় হতে হবে। অবশ্যই যদি আমাদের কাছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য থাকে তাদের জন্য হচ্ছে আমরা এরকম আয়নিক গুণফল টাইপের একটা কনসেপ্ট আমরা ডিফাইন করতে পারবো, বাট সেটা আমাদের সিলেবাসের মধ্যে যেহেতু আলোচনা করা নাই, সো সেই জন্য আমরা সেদিকে যাবো না। তো আমি তাহলে আমরা একটু বলে রাখলাম যে আমাদের যে কেএসপি কনসেপ্টটা আছে, কেএসপি কনসেপ্টে অ্যাপ্লাই করার জন্য আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য হতে হবে পদার্থটাকে, তাকে সলিড হতে হবে এবং তাকে স্বল্প দ্রবণীয় হতে হবে, অর্থাৎ তার দ্রাব্যতার মাত্রাটা অনেক কম হওয়া লাগবে। সো এরকম একটা এক্সাম্পল দিয়ে আমরা প্রথমে কেএসপির আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা শুরু করবো একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে। সেই সিম্পল এক্সাম্পল হচ্ছে সিলভার ক্লোরাইডের এক্সাম্পল। সেই সিম্পল এক্সাম্পলটা হচ্ছে সিলভার ক্লোরাইডের এক্সাম্পল। ওকে, তো আমি যদি সিলভার ক্লোরাইড নিয়ে একটু চিন্তা করি, সিলভার ক্লোরাইড হচ্ছে একটা কঠিন পদার্থ, এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ। সো এবং এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে অনেক কম। সো যদি সিলভার ক্লোরাইডকে হচ্ছে পানির মধ্যে দেওয়া হয়, সে পানির মধ্যে খুবই অল্প পরিমাণে দ্রবীভূত হবে, এবং দ্রবীভূত হয়ে সে কিছু পরিমাণে সিলভার আয়ন এবং কিছু পরিমাণে ক্লোরাইড আয়ন তৈরি করবে, সো বেসিক্যালি কেএসপির যে কনসেপ্ট আছে, কেএসপির কনসেপ্টটা হচ্ছে এই জাতীয় পদার্থের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, তার মানে এই জাতীয় পদার্থের জন্য কেএসপি হচ্ছে পারফেক্ট। সো এখন আমরা তাহলে জেনারেল ডেফিনিশনে চলে আসি, জেনারেল ডেফিনিশন অফ কেএসপি আসলে কিরকম। সো জেনারেল ডেফিনিশন দেওয়ার পরে আমি আসলে তোমাদের সাথে একটু কথা বলবো যে তোমাদের কি অবস্থা। সো আমরা ধরে নিই যে কোন একটা স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ আছে এমএক্স, হচ্ছে এমএক্স। ওকে, এই এমএক্সটা তার জলীয় দ্রবণের মধ্যে বিভাজিত হয়ে হচ্ছে এম প্লাস আয়ন অ্যাকুয়াস এবং এক্স মাইনাস আয়ন অ্যাকুয়াস তৈরি করে। ওকে, আমরা ধরে নিলাম যে এখানে যে যৌগটা আছে সেই যৌগের দ্রাব্যতা হচ্ছে এস। এখন এই দ্রাব্যতাটা কোন এককে আমরা বলতেছি, এই দ্রাব্যতাটা আমরা মোল পার লিটার এককে বলতেছি। আমরা গত লেকচারে হচ্ছে দ্রাব্যতার বিভিন্ন একক নিয়ে আলাপ আলোচনা করছি। সো এটা হচ্ছে সেই এককগুলোর মধ্যে একটা স্পেশাল একক, মোল পার লিটার। যেহেতু এই মোল পার লিটারের অর্থ হলো যে প্রতি লিটার দ্রবণকে সম্পৃক্ত করতে আমাদের এস মোল করে দ্রব প্রয়োজন, এবং আমরা এখানে একটা সম্পৃক্ত দ্রবণ নিছি। সো এখানে খেয়াল রাখবো এটা একটা সম্পৃক্ত দ্রবণ আমরা নিছি। এই সম্পৃক্ত দ্রবণে তাহলে এম প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে, সো এটা বের করা আসলে খুবই সহজ। যেহেতু আমাদের 1 মোল এমএক্স এর মধ্যে এম আছে হচ্ছে 1 মোল, সুতরাং সম্পৃক্ত দ্রবণের মধ্যে আমি যদি এস মোল এমএক্স নিই তাহলে সেখানে এম প্লাস থাকবে হচ্ছে এস মোল, অর্থাৎ প্রতি লিটারে এস মোল করে এম প্লাস থাকবে। এবং একই আর্গুমেন্টে যেহেতু প্রতি মোল এমএক্স এর মধ্যে এক্স থাকে 1 মোল, সুতরাং এস মোল এমএক্স এর মধ্যে এক্স মাইনাসও থাকবে হচ্ছে এস মোল, সুতরাং এখানে এক্স মাইনাসেরও ঘনমাত্রা হবে হচ্ছে এস মোলার। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা একটা এস মোল পার লিটার ঘনমাত্রা দ্রবণ নেই, অর্থাৎ একটা সম্পৃক্ত দ্রবণ নেই, সেই সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা হবে সেই দ্রাব্যতার সাথে রিলেটেড। সো এখন আমি এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে জানতে চাইবো যে এমএক্স এর যে সম্পৃক্ত দ্রবণ, এই সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা যথাক্রমে এস এবং এস, এটা কি আমরা বুঝছি কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, গ্রেট নুসাদ শোয়েব। ও গ্রেট,
ভেরি গুড। ওকে, সো তাহলে এখন আমরা আবার কমেন্ট সেকশনটা অফ করে দিই, কমেন্ট সেকশনটা অফ করে আমরা আবার ক্লাসের দিকে মনোযোগ দিই। ওকে, সো তার মানে এখানে mx এর সম্পৃক্ত দ্রবণ থেকে যে m প্লাস এবং x মাইনাস আয়ন পাওয়া যাবে, সেখানে ক্যাটায়নের ঘনমাত্রা s মোলার এবং অ্যানায়নের ঘনমাত্রা s মোলার। সো এখান থেকে আমরা KSP ডেফিনিশনে চলে আসি। KSP সংজ্ঞাটা আসলে কি? KSP সংজ্ঞা হচ্ছে কোন একটা স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রাকে যদি আমরা সহগের পাওয়ারে নিয়ে গিয়ে গুণ করি, তখন সেটা হচ্ছে KSP। সো আমি খুব বড় একটা কথা বললাম, আমি লিখে লিখে এটাকে বুঝাই। KSP হচ্ছে কোন একটা স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়নের ঘনমাত্রা, অর্থাৎ আমি এখানে ক্যাটায়নকে m প্লাস দিয়ে প্রকাশ করছি, তাহলে ক্যাটায়নের ঘনমাত্রাকে আমি থার্ড ব্র্যাকেটে m প্লাস দিয়ে প্রকাশ করব। ক্যাটায়নের ঘনমাত্রাকে আমাদের সহগের পাওয়ারে নিয়ে যেতে হবে। এখানে m প্লাস এর সহগ হচ্ছে 1, তাই আমি এখানে 1 নিয়ে গেলাম। এবং অ্যানায়নের ঘনমাত্রাকে আমার সহগের পাওয়ারে নিয়ে যেতে হবে, অর্থাৎ x মাইনাস টু দি পাওয়ার, x মাইনাসের সহগ হচ্ছে এখানে 1, তাহলে আমি x মাইনাসের সহগের পাওয়ারে নিয়ে গেলাম। সো এই দুটাকে যে আমি গুণ করলাম, এটাই হচ্ছে আমাদের KSP এর ডেফিনিশন। এবং এখানে যে আমরা সংজ্ঞাটা লিখলাম, এই সংজ্ঞাটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি ডেফিনিশন বা প্রাথমিক সংজ্ঞা। এই সংজ্ঞাটাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক সংজ্ঞা। অর্থাৎ এই সংজ্ঞাটা আসলে সারা জীবন সবসময় থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক সংজ্ঞা। কিন্তু আমাদের যে প্রবলেমটা আছে, এই প্রবলেমের মধ্যে কিন্তু আমরা দেখতেছি যে ক্যাটায়নের ঘনমাত্রা s মোলার এবং অ্যানায়নের ঘনমাত্রা হচ্ছে s মোলার। সো যদি আমি এই কনসেপ্টটা এখানে খাটাই, আমি এখানে যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার মানগুলা যেগুলো আমার জানা আছে, সেই জানা মানগুলো যদি আমি এখানে বসাই দিই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ক্যাটায়নের ঘনমাত্রা s ইন্টু অ্যানায়নের ঘনমাত্রা s। সুতরাং আমি এখান থেকে KSP এর মান পাচ্ছি, সুতরাং আমি এখান থেকে KSP এর মান পাচ্ছি s ইন্টু s, অর্থাৎ s স্কোয়ার্ড। ওকে, সো তার মানে আমরা এখানে দুইটা জিনিস বুঝলাম। প্রথম জিনিসটা হচ্ছে যে KSP ডেফিনিশন হচ্ছে সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা প্রত্যেকটা টু দি পাওয়ার সহ তাদের গুণফল। এবং যদি আমার সম্পৃক্ত দ্রবণ থেকে তার ঘনমাত্রার মানগুলো আমার জানা থাকে, সেই ঘনমাত্রার মানগুলো আমি বসায় দিলে আমি আরেকটা ডেফিনিশন পেয়ে যাচ্ছি। সো এখানে যে আমরা পরবর্তী যে ডেফিনিশনটা পাইলাম, অর্থাৎ দ্রাব্যতা সাপেক্ষে যে আমরা ডেফিনিশনটা পাইলাম, এই দ্রাব্যতা সাপেক্ষে ডেফিনিশনটাকে আমরা বলবো হচ্ছে গৌণ ডেফিনিশন বা সেকেন্ডারি ডেফিনিশন। আমরা দুটোই আসলে খাটাতে পারবো, কখন কোনটা খাটাতে পারবো এটা হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে। এই যে ডেফিনিশনটা, এটা আমরা শুধুমাত্র তখনই খাটাতে পারবো যখন আমাদের সিস্টেমের মধ্যে লবণ থাকবে একটা। লবণ যখন একটা, ওকে। সো কোন একটা সিস্টেমের মধ্যে যখন লবণ শুধুমাত্র একটা থাকবে, তখনই আমরা গৌণ ডেফিনিশন বা দ্রাব্যতার রেসপেক্টে ডেফিনিশনটা আমরা খাটাতে পারবো। বাট যদি আমাদের সিস্টেমের মধ্যে একাধিক লবণ থাকে, একটা লবণ থাকে, এটা এই যে এই ডেফিনিশন আমরা তখন সবসময় খাটাতে পারবো। অর্থাৎ আমাদের যে প্রথম ডেফিনিশনটা আছে, এই প্রথম ডেফিনিশনটা ইজ অলওয়েজ অ্যাপ্লিকেবল, অলওয়েজ অ্যাপ্লিকেবল। সো আমি আশা করি আমরা যে দুইটা সংজ্ঞা আছে KSP এর, আমি সেই দুইটা সংজ্ঞা mx এর রেসপেক্টে বুঝতে পারলাম। যদি বুঝে থাকি তাহলে একটুখানি হাত তুলি। ওকে, সংজ্ঞাটা আমি আবার একটু ক্লিয়ার করি। KSP সংজ্ঞা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রাকে তার সহগের পাওয়ারে নিয়ে গিয়ে গুণ করতে হবে। ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রাকে সহগের পাওয়ারে নিয়ে গিয়ে গুণ করতে হবে। সো আমরা ধরে নিলাম যে সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়নের ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেটে m প্লাস, সম্পৃক্ত দ্রবণে অ্যানায়নের ঘনমাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেটে x মাইনাস। সো এদের প্রত্যেকের সহগ যেহেতু 1 করে, তাহলে আমরা m প্লাস এর সহগ নিয়ে গেলাম 1 এবং আমরা x মাইনাস এর সহগ নিয়ে গেলাম 1, তারপরে তাদেরকে আমরা গুণ করলাম। এটা হচ্ছে KSP ডেফিনিশন, এটাকে আমরা বলবো প্রাথমিক বা প্রাইমারি ডেফিনিশন। যেহেতু এই সিস্টেমের মধ্যে আমরা জানি যে ক্যাটায়নের ঘনমাত্রা s এবং অ্যানায়নের ঘনমাত্রা s, তাই আমি এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রাগুলোর মান যথাক্রমে বসায় দিতে পারি। তো আমি যদি মানগুলো বসায় দিই, তখন আমি পাচ্ছি যে KSP সমান সমান s ইন্টু s, s স্কোয়ার। অর্থাৎ আমি দ্রাব্যতার রেসপেক্টে আমি KSP এর একটা ডেফিনিশন পেয়ে গেলাম। সো এটা হচ্ছে আমার সেকেন্ডারি ডেফিনিশন। সেকেন্ডারি ডেফিনিশন আমরা কখন খাটাতে পারবো? যখন আমার প্রবলেমের মধ্যে লবণ একটা বলা থাকে। আর প্রাইমারি ডেফিনিশন একটা, দুইটা, তিনটা, চারটা ম্যাটার করে না, যে কোনো সময় আমি প্রাইমারি ডেফিনিশন খাটাতে পারবো। তো এখন আমি আরেকটা উদাহরণে চলে যাচ্ছি, যে আমি এখন আরেকটা উদাহরণে চলে যাচ্ছি যে mx2, এটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বা জিনিসটা একটু ক্ল্যারিফাই করা যাবে। ওকে, সো আমরা এখন আরেকটা লবণ নিব, সেই লবণটা হচ্ছে mx2, সেই লবণটা হচ্ছে mx2। সো mx2, সো mx2 টা যদি ভেঙে যায়, তাহলে সে m2 প্লাস আয়ন
এবং এক্স মাইনাস আয়ন তৈরি করবে এবং সহগের সমতার কারণে এখানে আবার 2x মাইনাস দিতে হবে। আমরা আগের মতোই ধরে নিই যে এই লবণটার দ্রাব্যতা হচ্ছে s মোল পার লিটার। তাহলে আমাদের আগের ধারণা অনুযায়ী সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়নের ঘনমাত্রা হবে s মোলার, কারণ প্রতি মোল mx2 তে m থাকে 1 মোল, সুতরাং s মোল mx2 তে m থাকবে হচ্ছে s মোল। সিমিলারলি যদি আমি অ্যানায়নের ঘনমাত্রা চিন্তা করি, এই অ্যানায়নের ঘনমাত্রা হবে হচ্ছে 2s মোলার। কেন? কারণ প্রতি মোল mx2 এর মধ্যে x থাকে হচ্ছে 2 মোল, সুতরাং s মোলের মধ্যে থাকবে হচ্ছে 2s মোল, অর্থাৎ দ্বিগুণ পরিমাণে থাকবে। তাহলে এখন আমি কেএসপি ডেফিনিশনটা ফলো করি এখান থেকে। যদি আমি কেএসপির প্রাইমারি বা প্রাথমিক ডেফিনিশনে আসি, কেএসপির প্রাইমারি ডেফিনিশনে আসি, কেএসপি ডেফিনিশন হবে সম্পৃক্ত দ্রবণের ক্যাটায়নের ঘনমাত্রা অর্থাৎ m2+ এর ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ হচ্ছে 1, সো টু দি পাওয়ার 1 ইনটু সম্পৃক্ত দ্রবণে অ্যানায়নের ঘনমাত্রা অর্থাৎ x মাইনাস এর ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ হচ্ছে এখানে 2। তার মানে এটা হচ্ছে আমার কেএসপি প্রাইমারি ডেফিনিশন বা প্রাথমিক ডেফিনিশন। প্রাইমারি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সংজ্ঞা। ওকে, এখন এই পার্টিকুলার সিস্টেমের জন্য যেহেতু আমি এই ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার মানগুলো জানি, আমি জানি ক্যাটায়নের ঘনমাত্রা হচ্ছে s, আমি জানি অ্যানায়নের ঘনমাত্রা হচ্ছে 2s, এবং আমি যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে s ইনটু অ্যানায়নের ঘনমাত্রা কিন্তু 2s, আর এই যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আসছে সহগ থেকে, সো এখানে আমার 2s একটা স্কয়ার দিতেই হবে আসলে। সো এটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ডেফিনিশন। তাহলে আমি যদি এইটাকে লাইনটাকে একটু সম্পূর্ণ করি, আমরা লাইনটাকে সম্পূর্ণ করলে পাচ্ছি যে KSP should be equal to 4s cube, right? KSP should be equal to 4s cube. KSP should be equal to 4s cube. ওকে, সো তার মানে আমরা এখানেও কিন্তু একটা প্রাইমারি ডেফিনিশন পেয়ে গেলাম, একটা সেকেন্ডারি ডেফিনিশন পেয়ে গেলাম, যে এটা হচ্ছে আমাদের KSP এর প্রাথমিক সংজ্ঞা, সরি গৌণ সংজ্ঞা বা সেকেন্ডারি সংজ্ঞা, এটা হচ্ছে আমাদের KSP প্রাইমারি সংজ্ঞা। এবং আগের মতোই আমি যদি আবার একটু লিখে দিই যে এখানে যে সেকেন্ডারি সংজ্ঞাটা আছে এটা তখনই থাকবে যখন লবণ যখন একটা। ওকে, আর এই ডেফিনিশনটা বা প্রাইমারি ডেফিনিশনটা শুধুমাত্র তখনই থাকবে যখন লবণ অনেকগুলা বা একটা যখন তখন, অর্থাৎ অলওয়েজ অ্যাপ্লিকেবল, অলওয়েজ অ্যাপ্লিকেবল। সো এই গেল হচ্ছে আমাদের mx2 এর জন্য। আমি আশা করি আমি mx2 এর জন্য কেএসপি ডেফিনিশনটা এমন কেন সেটাও আমি বুঝতে পারলাম। সো আপনার হচ্ছে একটু আমাকে জানাই দেন যে বুঝতে পারছেন কিনা। ওকে, গ্রেট, ক্লিয়ার, এখন ভেরি গুড। ওকে, আমি আচ্ছা নাভিল, দেখো ভাইয়া, mx2 এই হচ্ছে একটা লবণ যে ভেঙে m2+ আয়ন এবং x মাইনাস আয়ন তৈরি করে, এবং প্রতিটা m2+ আয়নের সাথে তার দ্বিগুণ করে x মাইনাস আয়ন পাওয়া যায়, যেহেতু সংকেতের মধ্যে দুইটা x আছে। তো এখন যদি আমাদের দ্রাব্যতা হয় s, তাহলে আমার সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়নের ঘনমাত্রা হবে s, কারণ mx2 এর মধ্যে একটা করে m আছে, এবং অ্যানায়নের ঘনমাত্রা হবে 2s, কারণ এখানে প্রতিটা অণুর মধ্যে দুইটা করে x আছে। তার মানে এখানে s টা অণুর মধ্যে 2s পরিমাণে হচ্ছে আমাদের x থাকে। তাহলে এখন আমি যদি প্রাইমারি ডেফিনিশন ফলো করি, প্রাইমারি ডেফিনিশন হচ্ছে সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার সহগ ইনটু অ্যানায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার সহগ, রাইট? সো এখন ক্যাটায়নের ঘনমাত্রা এখানে কত? m2 প্লাস থার্ড ব্র্যাকেটে লিখছি আমরা, অ্যানায়নের ঘনমাত্রা আমরা থার্ড ব্র্যাকেটে x মাইনাস লিখছি। এখন সহগ যেহেতু যথাক্রমে 1 এবং 2 করে, তাহলে ক্যাটায়নের পাওয়ার হবে 1, অ্যানায়নের পাওয়ার হবে 2। এটা হচ্ছে প্রাইমারি ডেফিনিশন। যেহেতু এই পার্টিকুলার প্রবলেমে আমরা জানি যে এখানে ঘনমাত্রাগুলোর মান যথাক্রমে s এবং 2s, সেই মানগুলো এখানে বসাই দিয়ে আমরা পেলাম হচ্ছে 4s কিউব। আশা করি আমি বুঝাতে পারলাম। এখন তাহলে আমরা জেনারেল কেসে চলে যাই। এখন আমরা দুটো লবণ দেখলাম, একটা হচ্ছে পার্টিকুলার mx, একটা হচ্ছে পার্টিকুলার mx2, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, এবং একটাতে ছিল হচ্ছে একটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন। তাহলে এখন আমরা জেনারেল কেসে চলে যাই। ওকে, সো জেনারেল কেস। জেনারেল কেসে মনে করি আমরা একটা লবণ কনসিডার করি, লবণটা হচ্ছে MaXB, অর্থাৎ এখানে আমাদের ক্যাটায়নের সংখ্যা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের ক্যাটায়নের সংখ্যা, নাম্বার অফ ক্যাটায়ন, ওকে, এবং এখানে যে বিটা আছে সেই বিটা হচ্ছে নাম্বার অফ অ্যানায়নস, ঠিক আছে? আমি এখন এটার ইসে যাব না, আমি এখন এটার ভাঙাভাঙিতে যাব না, আমি আসলে সরাসরি আমি সূত্রটা লিখে দিই, কেএসপির সূত্রটা কি হবে। সো আমি প্রথমে লিখবো হচ্ছে প্রাইমারি ডেফিনিশন।
কেএসপি প্রাইমারি ডেফিনিশন হবে হচ্ছে ক্যাটায়নের ঘনমাত্রা, সম্পৃক্ত দ্রবণের ক্যাটায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা অর্থাৎ টু দি পাওয়ার এ টাইমস সম্পৃক্ত দ্রবণে অ্যানায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার অ্যানায়ন সংখ্যা অর্থাৎ বি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডেফিনিশন। এই জিনিসটা যদি বাসায় আমরা চেষ্টা করি, আমরা 2 মিনিট চেষ্টা করলে এটা বের করে ফেলতে পারবো আসলে। সো আমরা এটা ডিটেলসে যাচ্ছি না, আমরা সরাসরি অঙ্কতে চলে যাব, কারণ আমাদের প্রত্যেকটা অঙ্ক পার্টিকুলারলি থাকবে mx2 mx এই টাইপের অঙ্ক থাকবে। সেই কারণে আমরা হচ্ছে এই ডেফিনিশনটা মানে আমরা ডিরাইভেশনে যাব না, কিন্তু আমরা জাস্ট বলে দিচ্ছি যে জিনিসটা কিভাবে কাজ করে, যাতে করে আমাদের এমসিকিউ সলভ করতে সুবিধা হয়। ওকে, পার্টিকুলারলি এই সূত্রটা এমসিকিউ তে খুব বেশি পরিমাণে কাজে দিবে। ওকে, তারপরে আসি, যদি আমরা সেকেন্ডারি ডেফিনিশনে চলে যাই, অর্থাৎ ধরলাম যে এই লবণটার দ্রাব্যতা হচ্ছে এস মোল পার লিটার। যদি লবণটা দ্রাব্যতা হয় এস মোল পার লিটার, তখন এই কেএসপির মান হবে এ টু দি পাওয়ার এ অর্থাৎ ক্যাটায়ন সংখ্যা টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা ইনটু বি টু দি পাওয়ার বি অর্থাৎ অ্যানায়ন সংখ্যা টু দি পাওয়ার অ্যানায়ন সংখ্যা টাইমস দ্রাব্যতা টু দি পাওয়ার এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ডেফিনিশন। ওকে, আমরা কিন্তু কোনো ডিরাইভেশনে গেলাম না। সো কেউ কমেন্ট বক্সে লিখবো না যে ভাই এটা কিভাবে করলেন, ভাই এটা এমনিই করছি। ওকে, এটা বাসায় একটু 2 মিনিট চেষ্টা করলে আপনারা নিজেরাই বের করতে পারবেন। সো আমি এটা ডিরাইভেশনে আর যাচ্ছি না, কিন্তু জাস্ট এই দুটাকে একটা সূত্র হিসেবে আমরা মাথায় রাখি, যে সূত্রগুলোকে আমরা এমসিকিউতে অনেক বেশি কাজে লাগাবো। এমসিকিউতে আমরা অনেক বেশি কাজে লাগাবো। ওকে, আমরা উদাহরণ সহ দেখবো যে কিভাবে এমসিকিউতে জিনিসগুলো আসলে কাজে লাগে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের জেনারেল কেসের ডেফিনিশন গেল, যে কেএসপি যদি আমাদের MaXB একটা লবণ থাকে যার দ্রাব্যতা হচ্ছে S মোল পার লিটার, তাহলে তার কেএসপির মান হবে ক্যাটায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা ইনটু অ্যানায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার অ্যানায়ন সংখ্যা। এবং সেকেন্ডারি ডেফিনিশন হবে ক্যাটায়ন টু দি পাওয়ার ক্যাটায়ন ইনটু অ্যানায়ন টু দি পাওয়ার অ্যানায়ন ইনটু দ্রাব্যতা টু দি পাওয়ার ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। সো এখন তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। প্রবলেম 1। ওকে, প্রবলেম 1 এর পার্ট এ। পার্ট এ হচ্ছে খুবই সহজ। সিলভার ক্লোরাইডের কেএসপি ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার -10 হলে এর দ্রাব্যতা এস কোন এককে, মোল পার লিটার এককে কত? এটা একটা সিম্পল কোন অঙ্ক হইতে পারে না। ওকে, যেহেতু এটা প্রথম অঙ্ক, সো আমরা একদম সিম্পল রাখার চেষ্টা করছি জিনিসটাকে। সো আমরা এটাকে 2 অ্যাপ্রোচে আগাবো। আমরা হচ্ছে প্রাইমারি ডেফিনিশন অনুযায়ী আগাবো, আমরা হচ্ছে সেকেন্ডারি ডেফিনিশন অনুযায়ী আগাবো। প্রথমে আমরা আসি হচ্ছে প্রাইমারি ডেফিনিশন অনুযায়ী। সো প্রাইমারি ডেফিনিশন অনুযায়ী আমাদেরকে এই লবণটাকে ভেঙে দেখাইতে হবে। সো আমরা দেখাই যে সিলভার ক্লোরাইড সলিড, এটা হচ্ছে জলীয় দ্রবণে ভেঙে গিয়ে সিলভার আয়ন অ্যাকুয়াস এবং ক্লোরাইড আয়ন অ্যাকুয়াস তৈরি করে। ওকে, সো আমরা তো জানি না দ্রাব্যতা কত, ধরলাম এটা দ্রাব্যতা হচ্ছে এস মোল পার লিটার। ওকে, তাহলে যদি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হয় এস মোল পার লিটার, তাহলে সম্পৃক্ত দ্রবণে সিলভার আয়ন পাওয়া যাবে হচ্ছে এস মোলার এবং ক্লোরাইড আয়নও পাওয়া যাবে হচ্ছে এস মোলার। তাহলে যদি আমরা দ্রাব্যতা গুণফলের ডেফিনিশন থেকে আসি, কেএসপি সমান সমান হবে হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রা সম্পৃক্ত দ্রবণে টাইমস ক্লোরাইড আয়নের ঘনমাত্রা সম্পৃক্ত দ্রবণে। ওকে, যেহেতু কেএসপি এর মান 10 টু দি পাওয়ার -10, তাই আমি ওই ওভারঅল বিষয়টার মান 10 টু দি পাওয়ার -10 এর সমান লিখে দিলাম। এখন আসি, যেহেতু সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে এস এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে এস, সুতরাং এস ইনটু এস সমান সমান হবে হচ্ছে 10 টু দি পাওয়ার -10। ওকে, সো এখান থেকে আমি যদি এস এর মানটা বের করার চেষ্টা করি, এস এর মান, সুতরাং এস এর মান হবে হচ্ছে √10 টু দি পাওয়ার -10, √10 টু দি পাওয়ার -10, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 10 টু দি পাওয়ার -5 মোল পার লিটার। অর্থাৎ আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পাচ্ছি যে যে দ্রাব্যতার মানটা আছে, সেই দ্রাব্যতার মানটা আমরা মোল পার লিটার এককে বের করে ফেলতে পারলাম ইউজিং দ্য প্রাইমারি ডেফিনিশন। এখন আমরা সেকেন্ডারি ডেফিনিশন আসি। সেকেন্ডারি ডেফিনিশন, সেকেন্ডারি ডেফিনিশনটা খুব সোজা। আমরা এখানে লবণটা সংকেত দেখি, কেএসপি, এটার মানটা আমরা কি হবে বের করার চেষ্টা করি। কেএসপি সমান সমান হবে হচ্ছে ক্যাটায়ন সংখ্যা টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা, রাইট? অর্থাৎ
সেকেন্ডারি ডেফিনিশন অনুযায়ী আমাদের এই মানটা হবে হচ্ছে KSP সমান সমান ক্যাটায়ন সংখ্যা, অর্থাৎ সিলভার আয়ন একটা আছে টু দি পাওয়ার 1 ইনটু ক্লোরাইড আয়ন একটা আছে টু দি পাওয়ার 1, অর্থাৎ ক্যাটায়ন সংখ্যা টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা ইনটু অ্যানায়ন সংখ্যা টু দি পাওয়ার অ্যানায়ন সংখ্যা ইনটু দ্রাব্যতা S টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা প্লাস অ্যানায়ন সংখ্যা, অর্থাৎ 1 + 1, এবং এই পুরাটার মান হচ্ছে 10 টু দি পাওয়ার -10, কারণ KSP এর মান 10 টু দি পাওয়ার -10। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা পাই S স্কয়ার্ড সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -10। সুতরাং এখান থেকে যদি আমি S এর মানটা সমাধান করি, S এর মান হবে 10 টু দি পাওয়ার -5 মোল পার লিটার। ওকে, সো তার মানে খেয়াল করি আমরা কিন্তু দুইটা অ্যাপ্রোচে আগালাম, প্রাইমারি ডেফিনিশন অনুযায়ী, সেকেন্ডারি ডেফিনিশন অনুযায়ী। বাট সেকেন্ডারি ডেফিনিশন অনুযায়ী আমরা অনেক ফাস্ট মানে উত্তরে অ্যাপ্রোচ করতে পারবো। সো দ্যাটস ওয়াই সেকেন্ডারি ডেফিনিশন গুলো হচ্ছে ক্রস চেক করা এবং এমসিকিউর জন্য খুব বেশি জরুরি। ওকে, এমসিকিউ এবং ক্রস চেক। মনে করো তুমি একটা অঙ্ক করলা, হইছে কিনা তুমি চেক করতে চাও, মানে তুমি একটা দ্রাব্যতা গুণফলের মান বের করলা, তুমি দ্রুত বের করতে চাও যে হইছে কিনা মানটা, তো তুমি সেকেন্ডারি ডেফিনিশন খাটায় ধূপধাপ তুমি বের করে ফেলতে পারবে। বাট সংবিধিবদ্ধ সতর্কীকরণ, তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে যাতে করে আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমে যাতে করে লবণ একটা থাকে। ওকে, লবণ এখানে একটা। ওকে, এটা কিন্তু আমার সাবধান থাকতেই হবে। লবণ যদি একাধিক হয়ে যায় তখন কিন্তু আমরা সেকেন্ডারি ডেফিনিশন খাটাতে পারবো না, তখন আমরা শুধুমাত্র প্রাইমারি ডেফিনিশন অনুযায়ী আগাবো। সো প্রথম অঙ্কটা আসলে আমরা একটু মানে প্র্যাকটিসের জন্য দিছি, আশা করি খুবই সহজ। আমি একবার একটু রিভাইজ দিয়ে যাই। সিলভার ক্লোরাইড একটা লবণের KSP এর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার -10, আমাদের ওর দ্রাব্যতা বের করতে হবে মোল পার লিটার একদম। সো আমি যদি প্রাইমারি ডেফিনিশন অনুযায়ী আগাই, আমি দেখবো যে সিলভার ক্লোরাইড কিভাবে ভাঙে। সিলভার ক্লোরাইড ভেঙে গিয়ে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে, এবং যদি আমি ধরে নিই যে দ্রাব্যতার মান হচ্ছে S মোল পার লিটার, তখন সিলভার আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে S মোলার, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে S মোলার। এবং আমি যদি প্রাইমারি ডেফিনিশন অনুযায়ী আগাই, KSP সমান সমান ক্যাটায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা ইনটু অ্যানায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার অ্যানায়ন সংখ্যা, যার মান হচ্ছে 10 টু দি পাওয়ার -10, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এরপর আমরা এখানে ঘনমাত্রার মানগুলো বসালাম S ইনটু S, তারপর এখান থেকে আমরা S এর মান সমাধান করলাম, অর্থাৎ এখানে কয়েক লাইন লাগলো আমাদের সমাধান করতে। অন দি কন্ট্রারি, যদি আমরা সেকেন্ডারি ডেফিনিশন অনুযায়ী আগাই, সেকেন্ডারি ডেফিনিশন অনুযায়ী KSP এর মান হবে ক্যাটায়ন সংখ্যা টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা ইনটু অ্যানায়ন সংখ্যা টু দি পাওয়ার অ্যানায়ন সংখ্যা ইনটু দ্রাব্যতা টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা প্লাস অ্যানায়ন সংখ্যা। এটার মান হচ্ছে 10 টু দি পাওয়ার -10, কারণ এটা KSP ডেফিনিশন। এখান থেকে আমরা S এর মান খুব ইজিলি সমাধান করে ফেলতে পারি, এবং এটা খুবই দ্রুত একটা উপায়। সো এই দ্রুত উপায়টা অ্যাপ্লাই করার সময় মাথায় রাখতে হবে যে এই প্রবলেমের মধ্যে লবণ যেন একটা থাকে। কখন কখন এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো? আমরা যখন এমসিকিউ সলভ করতেছি তখন অ্যাপ্লাই করতে পারবো, এবং আমরা যখন কোনো একটা প্রবলেম ক্রস চেক করতে চাই আমরা তখন এটা অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম ক্যাটাগরির একটা প্রবলেম গেল KSP নিয়ে। আমরা এখন দ্বিতীয় ক্যাটাগরির একটা প্রবলেমে চলে আসি। ওকে, দ্বিতীয় ক্যাটাগরির প্রবলেমটা অবভিয়াসলি একটুখানি ট্রিকি হবে। সো সেই ট্রিকি প্রবলেমটা আমরা একটু দেখে নিই। বি, ক্যালসিয়াম ফ্লোরাইডের একটি সম্পৃক্ত দ্রবণ F- আয়নের ঘনমাত্রা 0.1 মোলার হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের KSP। ওকে, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমরা হচ্ছে এখানে দেখি আসলে কি বলা হইতেছে। সবার প্রথমে আমরা একটু দেখি যে এখানে আমাদের প্রশ্নের মধ্যে লবণ কয়টা বলা আছে। লবণ কিন্তু একটা, লবণ একটা, তার মানে এখানে আমরা চাইলে সেকেন্ডারি ডেফিনিশন খাটাইতে পারবো। লবণ একটা বলা আছে, চাইলে আমরা সেকেন্ডারি ডেফিনিশন খাটাইতে পারবো। বাট সেদিকে না গিয়ে আমরা প্রথমে প্রাইমারি ডেফিনিশন দিয়ে শুরু করি। আমরা প্রাইমারিলি এটাকে সলভ করার চেষ্টা করি। সো যদি আমি এটাকে প্রাইমারিলি সলভ করতে চাই, আমার এখানে লবণ হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। আমি এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডের ভাঙনটা দেখিয়ে দিই। ক্যালসিয়াম ফ্লোরাইড সমান সমান হবে হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন এবং ফ্লোরাইড আয়ন, রাইট? আমরা এখনো জানি না যে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কত, অথচ আমাকে KSP বের করতে হবে। সো আমি ধরে নিই যে দ্রাব্যতার মান হচ্ছে S, অর্থাৎ এখানে এই লবণটা দ্রাব্যতা হচ্ছে S মোল পার লিটার। তাহলে সম্পৃক্ত দ্রবণে ক্যালসিয়ামের ঘনমাত্রা হবে হচ্ছে S মোলার এবং ফ্লোরাইডের ঘনমাত্রা হবে হচ্ছে 2S মোলার। ওকে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। আমাদের এখানে দেওয়া আছে যে সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 0.1, অর্থাৎ
বাই ডেফিনিশন আমরা জানি যে সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইড যার ঘনমাত্রা হচ্ছে 2s, এই 2s এর মান হচ্ছে 0.1 এর সমান। অর্থাৎ প্রশ্ন মতে 2s এই যে মানটা আছে, এই 2s মানটা হবে হচ্ছে 0.1 এর সমান। অর্থাৎ 2s হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইডের ঘনমাত্রা। খেয়াল করবো এখানে কিন্তু আমরা সহগকে ইগনোর করতেছি, কারণ সহগ হচ্ছে বিক্রিয়া সমতা করার জন্য ব্যবহৃত হয়েছে। পরিমাণগুলো সব এই 2s মুএস দিয়ে আমরা করি আর কি, মানে ডিফাইন করি। তাহলে এখান থেকে আমরা আসি s এর মান কত, অর্থাৎ দ্রাব্যতার মানটা কত। দ্রাব্যতার মান হবে 0.1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.05 মোলার বা মোল পার লিটার। তো এখন যেহেতু আমি এখানে দ্রাব্যতা জেনে গেছি, তাহলে এখন আমি দ্রাব্যতা গুণফল ইজিলি জানতে পারবো। সো দ্রাব্যতা গুণফল বের করার জন্য আমরা সেকেন্ডারি ডেফিনিশন খাটাই। KSP সমান সমান ক্যাটায়ন সংখ্যা টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা ইনটু অ্যানায়ন সংখ্যা টু দি পাওয়ার অ্যানায়ন সংখ্যা ইনটু দ্রাব্যতা টু দি পাওয়ার ক্যাটায়ন সংখ্যা প্লাস অ্যানায়ন সংখ্যা। সুতরাং আমরা এখানে যদি মানটা বসাই দিই, আমরা পাবো হচ্ছে 4 ইনটু 0.05 কিউব। সো এইখানে আমরা যদি একটু অঙ্কটা করি তাহলে খুব সুন্দর মতো আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখন আপনারা আমাকে বলেন যে এখানে অ্যান্সারটা কত আসে। ওরে বাস বলো ভাই, তো সুপার ফাস্ট। আমি অঙ্ক লেখার আগে তার অ্যান্সার বের করে ফেলছে, কঠিন অবস্থা। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 5 × 10⁻⁻⁴। না তো, একটা 4 দিয়ে কি আপনারা গুণ দিছিলেন ভাই? 4 আছে কিন্তু আগে একটা, এই তোরা 4 দিয়ে গুণ দিস না। ফাইভ ইন্টু 10⁻⁴ আসে। ওকে ঠিক আছে, 5 × 10⁻⁴, কিন্তু এটা ক্রস চেক করতে হবে। হ্যাঁ ওকে, ক্রস চেক করে নিন আপনারা একটু। 5 × 10⁻⁴, ওকে ডান। হ্যাঁ ঠিক আছে মনে হয়, মোস্ট প্রবাবলি। ওকে আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সেকেন্ড ক্যাটাগরির অঙ্কটা। খুবই ইজি অঙ্ক, খুবই ইজি স্কুইজি একটা অঙ্ক। এটা আমরা দেখতেই পাচ্ছি যে প্রাইমারি সেকেন্ডারি দুটো ডেফিনিশনই আমরা এখানে খাটাইলাম। সো এখানে আমরা এখানে লিখে দিই যে আমরা সেকেন্ডারি ডেফিনিশনটা কোথায় খাটাইলাম। আমরা সেকেন্ডারি ডেফিনিশনটা এই জায়গাটাতে খাটাইছি, সেকেন্ডারি। ওকে ঠিক আছে। সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের কেএসপি এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্ক রিলেটেড অঙ্কগুলো। অর্থাৎ যদি আমাদের প্রশ্নের মধ্যে একটা লবণের কথা বলে দেওয়া থাকে তখন আমরা কিভাবে এটা সলভ করব। এখন আমরা আরেকটু বড় হওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এখন আমরা আরেকটু বড় হওয়ার চেষ্টা করি। আমরা হচ্ছে একটু পরের স্টেপে যাই। সেই পরের স্টেপটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট বা সম আয়ন প্রভাব। ওকে, কমন আয়ন ইফেক্ট, কমন আয়ন ইফেক্ট বা সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাব। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি পরের পয়েন্ট। এখন এটা বোঝার জন্য আমাকে আসলে একটু লাসে তেল নীতি সম্পর্কে আইডিয়া নিতে হবে, যেটা আমরা চতুর্থ চ্যাপ্টারে ইন ডিটেইলসে পড়বো, বাট 9-10 এ যতটুকু পড়ছি ততটুকু জানলেই আপাতত চলবে। তো বিষয়টা আসলে কিরকম? বিষয়টা হচ্ছে, মনে করি যে কোনো একটা লবণের দ্রবণ আছে mx, একটা স্বল্প দ্রবণীয় লবণ, এটার একটা দ্রবণ আছে mx, এবং এই mx-টা জলীয় দ্রবণে খুবই অল্প পরিমাণে m+ এবং খুবই অল্প পরিমাণে x- এই আয়নের সাথে সাম্যাবস্থা তৈরি করেছে। সো এখন আমি এখানে দুটো কথা ক্লিয়ার করতে চাই। প্রথম কথা, যদি এই সাম্যাবস্থা সম্মুখ দিকে শিফট করে, এটার মানে হচ্ছে এই লবণটার দ্রাব্যতা বেড়ে যাচ্ছে, কারণ জলীয় দ্রবণে তখন আয়নের পরিমাণ বাড়বে। এই সাম্যাবস্থা যদি পশ্চাৎ দিকে শিফট করে, এটার মানে হচ্ছে দ্রাব্যতা কমে যাচ্ছে, কারণ তখন দ্রবীভূত আয়নগুলা মিলে একটা অধক্ষেপ বা সলিড অবস্থা তৈরি করতেছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই দ্রাব্যতার ক্ষেত্রে সাম্যাবস্থা শিফট করার মানে কি সেটা। অর্থাৎ সাম্যাবস্থা যদি সামনের দিকে শিফট করে, এটার মানে হচ্ছে লবণটা দ্রাব্যতা বেড়ে গেছে। যদি সাম্যাবস্থা পেছনের দিকে শিফট করে, এটার মানে হচ্ছে ওই লবণের দ্রাব্যতাটা কমে গেছে। ওকে, সো ফার সো গুড।
এখন আমরা যেটা করলাম, এখন আমরা একটা প্রবলেম যোগ করি। মনে করি যে আমরা এই সিস্টেমের মধ্যে অল্প পরিমাণ এক্স মাইনাস আয়ন যোগ করলাম। ওকে, এক্স মাইনাস আয়ন বললাম যে আমি এখানে সোডিয়াম হ্যালাইড যোগ করলাম, কথা সোডিয়াম এক্স যোগ করলাম। তো যদি আমি এখানে এক্স মাইনাস আয়ন যোগ করি, এই এক্স মাইনাস আয়নটা কিন্তু উৎপাদের ঘনমাত্রাকে বাড়ায় দেওয়ার চেষ্টা করতেছে, রাইট? সো যেহেতু এখানে অ্যাডেড এক্স মাইনাস উৎপাদের ঘনমাত্রাকে বাড়াচ্ছে, অর্থাৎ সাম্যাবস্থা তখন লাসাতেলীয় নীতি অনুযায়ী পশ্চাৎ দিকে শিফট করবে, সুতরাং দ্রাব্যতা কমে যাবে। অর্থাৎ আগে যে পরিমাণে লবণ দ্রবীভূত থাকতো, এখন তার চেয়ে আরো কম পরিমাণে লবণ দ্রবীভূত থাকতে পারবে। ওকে, এখন আমি আরেকবার অন্য একটা আইডিয়া দিয়ে বলি। এখন আমি এখানে কি করলাম, আমি এখন অল্প পরিমাণে আমি এখন এক্স এম প্লাস আয়ন আমি যোগ করলাম। আমি যদি অল্প পরিমাণে এম প্লাস আয়ন যোগ করি, এখানেও সেম, আমি আসলে উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিচ্ছি। সো আমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিই, সাম্যাবস্থা পশ্চাৎ দিকে শিফট করবে, অর্থাৎ দ্রাব্যতা কমে যাবে। তার মানে এই দুই কেসেই আমি দেখতেছি, আমি যদি ইন্ডিভিজুয়ালি এক্স প্লাস বা এম মাইনাস আয়ন যোগ করি, এই দুইটাই আসলে এই লবণটা দ্রাব্যতাকে কমায় দেয়। সুতরাং আমরা বলতে পারি যে কোনো একটা স্বল্প দ্রবণীয় লবণ জলীয় দ্রবণে যে আয়নগুলা তৈরি করে তাদের সাথে কমন রেখে আমি যদি একটা আয়ন যোগ করি, তাহলে ওই লবণটা দ্রাব্যতা কমে যায়। এই ইফেক্টটাকে বলা হয় সম আয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট। অর্থাৎ কোন একটা স্বল্প দ্রবণীয় লবণটাকে যদি তার সাথে কমন রেখে কোন একটা আয়নের দ্রবণে যোগ করা হয়, তখন তার দ্রাব্যতা কমে যায়। এই ইফেক্টটাকে বলা হয় কমন আয়ন ইফেক্ট, এবং এটা আসলে আর কিছুই না। এই কমন আয়ন ইফেক্ট ইজ আ রেজাল্ট অফ লা শাতেলীয় নীতি। দিস ইজ আ রেজাল্ট অফ লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল। ওকে, সো এখন আমরা এটাকে ম্যাথমেটিক্যালি একটু বোঝার চেষ্টা করব যে কিভাবে কমন আয়ন ইফেক্টের অঙ্কগুলো কাজ করে, অর্থাৎ কি পরিমাণে ঘনমাত্রার কমন আয়ন যোগ করলে কি পরিমাণে আমরা ইফেক্ট দেখতে পাই। কিন্তু তার আগে আমি আরেকটু ক্ল্যারিফাই করার জন্য তোমাদেরকে কিছু পার্টিকুলার এক্সাম্পল আমি দিয়ে দিব, তাহলে তোমাদের বুঝতে হয়তো আরো সুবিধা হবে। যেমন আমি যদি এক্সাম্পল নাম্বার 1-এ যাই, যেমন ধরো যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার ক্লোরাইড। ওকে, ঠিক আছে, যেহেতু এখানে সিলভার ক্লোরাইড হচ্ছে আমাদের স্বল্প দ্রবণীয় লবণ, এবং ও হচ্ছে জলীয় দ্রবণে ক্লোরাইড আয়ন তৈরি করে, এবং সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা ক্লোরাইড আয়ন পাচ্ছি। সো এই ক্লোরাইড আয়নটা থাকার কারণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। এটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট। আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো যে আমরা বললাম যে সিলভার নাইট্রেট দ্রবণে, সিলভার নাইট্রেট একটা তীব্রভাবে দ্রবণীয় লবণ, সিলভার নাইট্রেট দ্রবণে যদি আমরা হচ্ছে সিলভার ব্রোমাইড রেখে দিই। ওকে, এখানে খেয়াল করো, এখানে কিন্তু কমন আয়নটা আমার হচ্ছে সিলভার আয়ন, রাইট? অর্থাৎ সিলভার ব্রোমাইড জলীয় দ্রবণে সিলভার আয়ন তৈরি করে, এবং এইখান থেকে সিলভার নাইট্রেট থেকে আমরা সিলভার আয়ন পাচ্ছি। তার মানে কমন আয়ন থাকার কারণে সিলভার ব্রোমাইডের দ্রাব্যতা সিলভার নাইট্রেট দ্রবণে কমে যাবে। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড কথা। আচ্ছা, এখন একটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি। আমরা যদি মনে করো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ বৃদ্ধি করি, যদি আমরা পিএইচ বৃদ্ধি, ওকে, তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার কেমন পরিবর্তন হবে। ওকে, সো এটার জন্য তোমাকে বুঝতে হবে আসলে যে পিএইচ বৃদ্ধি করা মানে আসলে কি। পিএইচ বৃদ্ধি করা মানে হচ্ছে ক্ষার যোগ করা, রাইট? কারণ পিএইচ কম মানে হচ্ছে দ্রবণটা অ্যাসিডিক, পিএইচ বেশি মানে দ্রবণটা ক্ষারীয়। তার মানে পিএইচ বৃদ্ধি করা মানে হচ্ছে ক্ষার যোগ করা, ক্ষার যোগ করা মানে হচ্ছে OH মাইনাস যোগ করা। আর যেহেতু OH মাইনাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অ্যানায়নের সাথে কমন করতেছে, তার মানে পিএইচ যদি আমরা বৃদ্ধি করি, পিএইচ বৃদ্ধি করলে অবভিয়াসলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা কমে যাবে। সো তার মানে আমরা দেখতেছি যে কমন আয়নের অঙ্ক সবসময় যে কমন আয়নের ঘনমাত্রা উল্লেখ করে দিয়ে বলা থাকবে তা না। যদি আমাদের লবণটার মধ্যে OH মাইনাস আয়ন থাকে, তখন এখানে পিএইচ দিয়েও আমাদেরকে বলে দিতে পারে যেখানে পিএইচ এর চেঞ্জ করলে কাহিনী কি হবে বর্ণনা করো। তার মানে আমাদের একটু সাবধান থাকতে হবে যে এখানে আসলে কিসের কথা বলা হচ্ছে, কমন আয়নটা কার মাধ্যমে বলা হচ্ছে, ডিরেক্টলি বলা হচ্ছে নাকি ইনডিরেক্টলি বলা হচ্ছে। তো আমি আশা করি উদাহরণগুলো দিয়ে তোমরা যদি ক্লিয়ার করতে পারলাম যে এখানে আসলে কি ঘটনা ঘটতেছে। তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাই দাও ভাই। Ruma, KSP কোন exactly, so thank you Ruma. Okay, so far so good, very good.
ক্লিয়ার। ওকে, আজকে ক্লাসটা খুব সহজ, তাই না ভাইয়া? দেখছো, আমি প্রমিস করছিলাম যে ওই কোয়ান্টাম মেকানিক্স শেষ হওয়ার পর থেকে ক্লাস সহজ হয়ে যাবে। তো ক্লাস মোটামুটি সহজ হয়ে গেছে, অলরেডি দেখতে পারতেছো। আচ্ছা রাহাত, আমি কোনটা বোঝাবো তুমি কি আমাকে একটু কাইন্ডলি বলবা? আচ্ছা আমি আবার একটু রিপিট করতেছি। আচ্ছা আমি তিনটাই রিপিট করতেছি, সমস্যা নেই। দেখো, সিলভার ক্লোরাইড স্বল্প দ্রবণীয় লবণ। সিলভার ক্লোরাইডের দ্রবণে যখন আমরা সোডিয়াম ক্লোরাইড দিব, সোডিয়াম ক্লোরাইড থেকে একটা কমন আয়ন আসতেছে ক্লোরাইড, যেটা হচ্ছে সিলভার ক্লোরাইডের সাথে কমন করে। সেই কমন আয়ন থাকার কারণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কমে যাবে। সিলভার ব্রোমাইডের দ্রবণে যখন আমরা সিলভার নাইট্রেট দিব, তখন সিলভার ব্রোমাইড থেকে পাওয়া যায় সিলভার আয়ন, সিলভার নাইট্রেট থেকে পাওয়া যায় হচ্ছে সিলভার আয়ন। সো এই দুটো যেহেতু কমন পড়ছে, তাই সিলভার ব্রোমাইডের দ্রাব্যতা কমে যাবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ যদি আমরা বাড়াই, এখন এখানে পিএইচ কোথা থেকে আসলো? পিএইচ বাড়ানো মানে হচ্ছে ক্ষার যোগ করা, ক্ষার মানে হচ্ছে OH মাইনাস যোগ করা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেহেতু এখানে OH মাইনাস আয়ন দ্রবণে তৈরি করে, অর্থাৎ আমি এখানে পিএইচ বাড়ানোর মাধ্যমে আমি OH মাইনাস আয়নই বাড়াচ্ছি দ্রবণে। সো তার মানে হচ্ছে যদি আমি এখানে পিএইচ বাড়াই, কমন আয়ন অর্থাৎ OH মাইনাস বাড়তেছে, সো দ্যাটস ওয়াই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কমে যাবে। সো এই হচ্ছে মোটামুটি কমন আয়ন ইফেক্ট। ওকে, এই হচ্ছে মোটামুটি কমন আয়ন ইফেক্ট। ওকে, সো আমরা হচ্ছে এখন সামনে আমরা যখন অঙ্ক করবো তখন জিনিসগুলো হয়তো বা আরো ক্লিয়ার হবে। ওকে, আমি এখন তোমাদের কমেন্ট বক্স অফ করে দিচ্ছি, আমি এখন কিছু দেখতে পাচ্ছি না। সো এখন আমরা প্রবলেম 2 তে চলে যাই। প্রবলেম নাম্বার 2। ওকে, সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে 10 টু দি পাওয়ার -10। এর দ্রাব্যতা নির্ণয় করো, মোল পার লিটার। ওকে, সো প্রথম প্রশ্ন হচ্ছে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে, বি 0.01 মোলার সিলভার নাইট্রেট দ্রবণে, এবং সি 0.01 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণে। ওকে, সো তার মানে আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করতে হবে। একটু খেয়াল করি, এখানে যে তিনটা প্রশ্ন দেওয়া আছে, তিনটা প্রশ্নের প্রতিটাতেই হচ্ছে কমন আয়ন আছে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে ক্লোরাইড কমন আয়ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিলভার কমন আয়ন, তৃতীয় প্রশ্ন হচ্ছে ক্লোরাইড কমন আয়ন। আচ্ছা, তো এখন এখানে আমার প্রশ্ন দেখে আগে বুঝতে হবে যে এখানে আসলে কার দ্রাব্যতার উপরে কমন আয়নের ইফেক্টটা পড়বে। অর্থাৎ এখানে যেমন আমি যদি বলি, প্রথম প্রশ্নটার কথা বলি, প্রথম প্রশ্নে দুইটা লবণ আছে, একটা হচ্ছে সিলভার ক্লোরাইড লবণ আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ। তাহলে কার দ্রাব্যতার উপরে ইফেক্ট পড়বে? সবসময় মনে রাখবো ভাইয়া, যার দ্রাব্যতাটা কম আগে থেকে, তার দ্রাব্যতার উপরে ইফেক্টটা পড়বে। ওকে, সো এখন কার দ্রাব্যতা কম এটা বুঝে কেমনে? এটা বুঝার একটা নিনজা টেকনিক হইলো যে প্রশ্নের মধ্যে যার কেএসপি দেওয়া থাকবে, তুমি বুঝে নিবা তার দ্রাব্যতার উপরেই ইফেক্ট পড়বে। ওকে, সো প্রশ্নের মধ্যে যার কেএসপি দেওয়া থাকবে তার দ্রাব্যতার উপরে ইফেক্ট পড়বে, এটা আমরা ধরে নিব। তাহলে এখন আমরা প্রথম প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। খুবই সহজ একটা প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। প্রথম প্রশ্নে এখন আমি যদি আসি, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, ভাই এটা কি প্রাইমারি ডেফিনিশন দিয়ে সলভ করবো নাকি সেকেন্ডারি ডেফিনিশন দিয়ে সলভ করবো? অ্যান্সার আসলে খুব সহজ। প্রথম প্রশ্নে এখন কিন্তু লবণ দুইটা, একটা হচ্ছে সিলভার ক্লোরাইড, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। যেহেতু এখানে দুইটা লবণ আছে ভাইয়া, তার মানে এই প্রবলেমটা কোনোভাবেই তুমি সেকেন্ডারি ডেফিনিশন দিয়ে সলভ করতে পারবা না। তোমাকে অবশ্যই প্রাইমারি ডেফিনিশন দিয়ে সলভ করতে হবে, কারণ এখানে দুইটা লবণ আছে। আমরা বারবার কিন্তু সাবধান করে দিয়েছিলাম যে সেকেন্ডারি ডেফিনিশন যেটা, সেটা শুধুমাত্র একটা লবণ যখন থাকবে শুধুমাত্র এবং শুধুমাত্র তখনই এটা অ্যাপ্লাই করা যাবে, আনলেস এটা অ্যাপ্লাই করা যাবে না। সো এখন তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে প্রবলেমটা ডিফাইন করব যে প্রবলেমের মধ্যে কি কি আছে। প্রবলেমের মধ্যে আছে সিলভার ক্লোরাইড, রাইট? প্রবলেমের মধ্যে আছে সিলভার ক্লোরাইড। তো আমরা লিখে ফেলি যে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। সিলভার ক্লোরাইড হচ্ছে ভেঙে গিয়ে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে। ওকে, এখন যেহেতু একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, তার দ্রাব্যতা আমাকে বের করতে হবে। দ্রাব্যতার মান তো জানি না, তখন ধরলাম আমি দ্রাব্যতার মান হচ্ছে এক্স মোল পার লিটার, যেটা আমাকে বের করতে হবে। ওকে, ধরলাম দ্রাব্যতার মান এক্স মোল পার লিটার। তাহলে এখান থেকে সিলভার আয়ন পাওয়া যাবে হচ্ছে এক্স মোলার এবং ক্লোরাইড আয়ন পাওয়া যাবে হচ্ছে এক্স মোলার। এই এক্স এর মানটাই আমাকে আসলে বের করতে হবে। সিস্টেমের মধ্যে আর কি আছে? সিস্টেমের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড, রাইট? এবং এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, যেহেতু কেএসপি তার দেওয়া নাই, তাই আমরা তাকে সম্পূর্ণভাবে আয়নিত হয় এটা ধরে নিব। যদি সে সম্পূর্ণভাবে আয়নিত হয় তাহলে সে সোডিয়াম আয়ন এবং
ক্লোরাইড আয়ন তৈরি করে। ওকে, এখন আসি সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার, রাইট? 0.01 মোলার। এখন এখান থেকে সোডিয়াম আয়নও পাওয়া যাবে, ক্লোরাইড আয়নও পাওয়া যাবে, বাট আমাদের কমন আয়ন কোনটা? আমাদের কমন আয়ন হচ্ছে ক্লোরাইড, তাই আমরা ক্লোরাইডের ঘনমাত্রাটা লিখবো। তুমি চাইলে সোডিয়ামের ঘনমাত্রা লিখতে পারো, কিন্তু হুদায় গ্যাঞ্জাম করার কি দরকার, তাই না ভাই বলো? সো হুদায় আমরা কলমের কালি খরচ করবো না, আমরা যেটা কমন আয়ন আমরা তার ঘনমাত্রাটা লিখবো। ওকে, তাহলে দেখো প্রবলেমটা খুব সুন্দর মতো দাঁড়ায় গেল, যেখানে একটা যৌগ আছে যেটার জন্য সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, আর এই যৌগটা হচ্ছে কমন আয়ন প্রদান করবে। ওকে, সো এখন তুমি পরবর্তী প্রশ্নটা করবে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে দ্রবণটা কার জন্য সম্পৃক্ত? ওকে, এখানে তো দুইটা লবণ আছে, একটা হচ্ছে সিলভার ক্লোরাইড, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্রবণটা কার জন্য সম্পৃক্ত? অ্যান্সার আসলে খুবই সিম্পল, আমরা দেখতেই পারতেছি, যেহেতু এখানে সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে, সো দ্রবণটা ওর জন্যই সম্পৃক্ত হবে। তো এটা সবসময় খেয়াল রাখবা যে দ্রবণটা তার জন্যই সম্পৃক্ত হবে যার কেএসপি দেওয়া আছে, যার কেএসপি দেওয়া আছে। সো যেহেতু এখানে সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে, দ্রবণটা হচ্ছে সিলভার ক্লোরাইডের জন্য সম্পৃক্ত। তাহলে এখন আমরা লিখবো যে কেএসপি। সো কেএসপি কার জন্য লিখবো? অবভিয়াসলি কেএসপি আমরা লিখবো হচ্ছে সিলভার ক্লোরাইডের জন্য। সো তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি এখানে ব্র্যাকেটে লিখেও রাখবা সিলভার, আমি কার জন্য কেএসপি লিখতেছি, আমি এখানে সিলভার ক্লোরাইডের জন্য কেএসপি লিখতেছি। সমান সমান কি হবে খেয়াল করো তো, আমি হচ্ছে উপরের সংখ্যাটায় তাকাবো, অর্থাৎ এখানে তাকাবো। সিলভার আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার 1 ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার 1, অর্থাৎ এখানে আমি এখন লিখবো সিলভার আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার 1 ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার 1। আমি কিন্তু প্রাইমারি ডেফিনিশন লিখছি, বুঝছো কিন্তু ভাই, হ্যাঁ প্রাইমারি ডেফিনিশন লিখছি। ওকে, তো এখন আসি সিলভার আয়নের ঘনমাত্রা কত? সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে x, আর কোথাও কিন্তু সিলভার আয়ন নাই। সো আমি এখানে লিখবো যে কেএসপি সমান সমান সিলভার আয়নের ঘনমাত্রা x ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে x প্লাস 0.01। সো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে x প্লাস 0.01, রাইট? প্লাস 0.01, যেটা সোডিয়াম ক্লোরাইড থেকে আসছে, এবং কেএসপির মানটা হচ্ছে 10 টু দি পাওয়ার -10। এটা আমি এখানে লিখে ফেললাম। এখন এই জিনিসটা যদি আমরা সলভ করি, এখান থেকে আমি x এর মানটা বের করতে পারবো, বাট x এর মানটা বের করার আগে একটা ছোট্ট ট্রিক তোমাদেরকে শিখাই দিই ভাইয়া। অনেক সময় দেখবা যে যদি দুইটা সংখ্যার যোগফল দেওয়া থাকে, তখন সেই দুইটা সংখ্যার যোগফলকে অ্যাপ্রক্সিমেট করে একটা লেখা হয়। যেমন এই ক্ষেত্রে x প্লাস 0.01 এইটাকে লেখা হচ্ছে অলমোস্ট 0.01 এর সমান, অর্থাৎ আমরা এখানে x কে নগণ্য ধরতেছি, x কে আমরা নগণ্য ধরতেছি। ওকে, সো কথা হলো এখানে আমরা x কে নগণ্য কেন ধরতেছি? ওকে, অর্থাৎ আমি কিভাবে শিওর হইলাম যে x এর মানটা 0.01 এর তুলনায় অনেক ছোট? সো এটা বের করার একটা টেকনিক আছে। টেকনিকটা হলো যে আমরা x এর একটা অ্যাপ্রক্সিমেট মান মনে মনে বের করে ফেলতে পারি। একটা x এর একটা অ্যাপ্রক্সিমেট মান আমরা মনে মনে বের করে ফেলতে পারি। অ্যাপ্রক্সিমেট মানটা হবে হচ্ছে KSP এর সহগ সংখ্যার রুট, অর্থাৎ a প্লাস b রুট। অর্থাৎ আমাদের যে লবণের মধ্যে যে ক্যাটায়ন আছে অ্যানায়ন আছে, তাদের যোগফলের রুটকে আমরা যদি KSP করি, তাহলে আমরা x এর একটা অ্যাপ্রক্সিমেট মান পেয়ে যাব। তাহলে এখানে আসি, যেহেতু আমার এখানে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন আছে, তাহলে এখানে হচ্ছে রুট হবে, এবং KSP এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -10। তাহলে এখানে আমরা x এর একটা অ্যাপ্রক্সিমেট মান পাইলাম, সেই মানটা হচ্ছে 10 টু দি পাওয়ার -5। ওকে, আমি আবারও বলি, x এর একটা অ্যাপ্রক্সিমেট মান বের করার একটা নিনজা টেকনিক আছে। টেকনিকটা কি? টেকনিকটা হলো যে আমাদের যে লবণটা দেওয়া থাকবে সিলভার ক্লোরাইড, এই লবণটার KSP এর মানকে আমরা হচ্ছে মোট আয়ন সংখ্যা রুট বা মূলে নিয়ে যাব। তো যদি আমরা এই কাজটা করি, তখন আমরা x এর একটা অ্যাপ্রক্সিমেট মান আমরা পেয়ে গেলাম 10 টু দি পাওয়ার -5। এখন দেখবো যে 10 টু দি পাওয়ার -5 এটা কি 10 টু দি পাওয়ার -2, অর্থাৎ 0.01 থেকে অনেক ছোট নাকি বড়? সো 0.01 10 টু দি পাওয়ার -5, এটা অলমোস্ট 1000 গুণ ছোট, 1000 গুণ ছোট। সো 1000 গুণ ছোটকে আমরা আসলে অনেক ছোটই ধরতে পারি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে x কে ইগনোর করব। সো x কে যদি আমরা ইগনোর করি, তাহলে আমরা এই লাইনটাতে কি পাচ্ছি? আমরা পাচ্ছি 10 টু দি পাওয়ার -10 সমান সমান হচ্ছে x ইনটু, যদি আমরা এখান থেকে x কে ইগনোর করি, x ইনটু 0.01। সুতরাং এখান থেকে আমি x এর একটা মান বের করে ফেলতে পারবো, এবং x এর মানটা হবে 10 টু দি পাওয়ার -10 ডিভাইডেড বাই হচ্ছে 0.01 সমান সমান 10 টু দি পাওয়ার -8 মোল পার লিটার, যেটা হচ্ছে আমাদের উত্তর। যদি আমাদের এখানে x কে ইগনোর না করা লাগে, তাহলে x কে ইগনোর করব না, সিম্পল ব্যাপার। সো x কে ইগনোর করা হবে কি হবে না, এটা বের করার একটা অ্যাপ্রক্সিমেট উপায় হলো এরকম KSP কে আমরা আয়ন সংখ্যার রুট বা মূলে নিয়ে যাব।
সো আশা করি আমি প্রথম প্রবলেমটা খুব মোটামুটি বুঝাইতে পারলাম। এখন তোমরা একটু কমেন্ট বক্সে একটু চিল্লাপাল্লা করো দেখি। কমেন্ট বক্সে আমাকে একটু জানাই দাও যে তোমরা বুঝছো কিনা। এক্স্যাক্টলি a + b মানে 2, ইয়েস 2 মানে হচ্ছে শুধু রুট, হ্যাঁ এক্স্যাক্টলি। না না এক্স হাবিবা, এক্স কে ইগনোর না করলে ভুল হবে না ভাইয়া, মানে তুমি এক্স্যাক্টলি মোটামুটি সেম মানটাই পাবা, শুধু ক্যালকুলেশনটা একটু টিডিয়াস ক্যালকুলেশন হবে আর কি। আমরা ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য এক্স এর মানটাকে ইগনোর করছি, কোনো সমস্যা নেই হাবিবা। ওকে আচ্ছা, ভেরি গুড, সবাই বুঝছে আলহামদুলিল্লাহ। ওকে আজকে সব পোলাপাইন বুঝনা বুঝতেছে। ওকে আচ্ছা, মানে সকাল সকাল ঘুম থেকে উঠতে কি তোদের মাথা ভালো কাজ করতেছে নাকি পড়াটাই সোজা? হ্যাঁ তোর নোটস পেয়ে যাবি রে নুসরাত। ওকে কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, সো এখন আমরা আসি হচ্ছে বি। বিতে হচ্ছে সিলভার নাইট্রেট। সো আমরা বি আসলে একটা টেকনিক খাটাবো। বি এর মধ্যে আমরা বলবো যে বি হচ্ছে ওকে, বি হচ্ছে আমরা নিজেরা করবো, কিন্তু আমি সিতে চলে যাবো আসলে। ওকে আচ্ছা, সিতে চলে যাই, সিতে চলে যাই আমরা। ওকে সিতে আমরা দেখি যে সিতে সি মানে কিন্তু সমুদ্র না বেটা, সি মানে হচ্ছে এবিসিএসসি। হ্যাঁ এটা একটু মাথায় রাখবা। সবাই আবার সেন্ট মার্টিন যাবে না এখন, হ্যাঁ কারণ গরম পড়ছে, আমি বুঝি তোমাদের সেন্ট মার্টিন যাইতে মন চায়, কিন্তু যাওয়া যাবে না এখন। হ্যাঁ এখন আমরা লবণের মানে এখন আমরা লবণের অঙ্ক করবো। ওকে লবণের দেশে যাবো না। ওকে যাই হোক, আমরা এখানে সিতে এসে দেখি যে এখানে আসলে কি ঘটনা ঘটতেছে। সি এর মধ্যে আমাদের যৌগ হচ্ছে 0.01 মোলার বেরিয়াম ক্লোরাইড। ওকে সো তাহলে আমরা এখন প্রবলেমটা সেট আপ করে ফেলি। আমাদের এখানে লবণ আছে দুইটা, একটা হচ্ছে সিলভার ক্লোরাইড যার জন্য দ্রবণটা সম্পৃক্ত হবে প্লাস ক্লোরাইড আয়ন। ওকে সো আমি ধরলাম যে দ্রাব্যতা আগের মতোই, আমি দ্রাব্যতা ধরে নিলাম যে এক্স মোল পার লিটার। ওকে দ্রাব্যতা হচ্ছে এক্স মোল পার লিটার। ওকে তাহলে এখান থেকে সিলভার আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে এক্স মোলার এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে এক্স মোলার। ওকে সো এখন আর কি আছে এখানে, আর আছে হচ্ছে এখানে বেরিয়াম ক্লোরাইড, রাইট বেরিয়াম ক্লোরাইড। সো বেরিয়াম ক্লোরাইড হচ্ছে সম্পূর্ণ আয়নিক একটা যৌগ, এটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়ে বেরিয়াম 2+ আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে। ওকে সো এখানে আমার যেহেতু কমন আয়নটা হচ্ছে ক্লোরাইড আয়ন, তাহলে আমরা হচ্ছে এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নিয়ে বেশি চিন্তা করবো, অর্থাৎ 0.01 মোলার বেরিয়াম ক্লোরাইড থেকে ক্লোরাইড আয়ন পাওয়া যাবে হচ্ছে 2 × 0.01 অর্থাৎ 0.02 মোলার। 0.02 মোলার। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রবলেমটা সেট আপ আমরা করলাম। এখন আমরা আগের মতো প্রশ্ন করি, দ্রবণটা কার জন্য সম্পৃক্ত? দ্রবণটা হচ্ছে সিলভার ক্লোরাইডের জন্য সম্পৃক্ত। সুতরাং আমরা লিখতে পারবো যে কেএসপি সমান সমান হচ্ছে, প্রথম বিক্রিয়া তাকাবো কিন্তু দ্বিতীয় বিক্রিয়া না, সিলভার আয়নের ঘনমাত্রা টাইমস ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। সিলভার আয়নের ঘনমাত্রা টাইমস ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। আবার 2 দিয়ে পাওয়ার দিয়ে দিও না, কিন্তু এখানে 2 আছে দেখে পাওয়ার দিও না, কারণ আমরা এই বিক্রিয়ার জন্য কেএসপি লিখতেছি, দ্বিতীয় বিক্রিয়ার জন্য লিখতেছি না। সমান সমান কত হবে? সমান সমান হবে হচ্ছে 10⁻⁻10। ওকে তো এখন তাহলে আমি মানগুলো বসাই। সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে এক্স। ওকে সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে এক্স ইনটু ক্লোরাইডের ঘনমাত্রা কত? এক্স প্লাস 0.02, রাইট এক্স প্লাস 0.02। সো এখন আমি তাহলে কি করতে পারবো, এখন আমি সুন্দর করে অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। এগেইন আমরা আগের যে টেকনিকটা পড়ছি, অর্থাৎ এখানে আমরা এক্স কে ইগনোর করব কি করব না, সেই টেকনিক অনুযায়ী আমরা যদি একটু খাটাই তাহলে তোমরা দেখবে যে এখানে এক্স কে ইগনোর করা লাগে। সো যদি আমি এখানে এক্স কে ইগনোর করে ফেলি তাহলে আমরা আসলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে এখানে এক্স ইনটু 0.02 সমান সমান হচ্ছে 10⁻⁻10। সুতরাং এখান থেকে এক্স এর মানটা যদি আমরা বের করে ফেলি, এক্স এর মান আসবে হচ্ছে 10⁻⁻10 ডিভাইডেড বাই 0.02 এন্ড দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এত মোল পার লিটার, এটা হচ্ছে আমাদের।
সো তার মানে আমরা কমন আয়ন ইফেক্ট এই জিনিসটা মোটামুটি খুব ভালো মতো বুঝে গেছি আশা করি, যে এখানে অঙ্কগুলো আসলে কিভাবে করতে হয়। এবং নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের এক্সটেন্সিভ প্রবলেম সলভ করব। ওই ক্লাসটাতে হচ্ছে আমরা অ্যাঙ্গেলে প্রবলেম হইতে পারে, কোন কোন অ্যাঙ্গেল দিয়ে আরো চিন্তা করা যেতে পারে, ওদিন পুরো ক্লাসটাই থাকবে প্রবলেম সলভিং এর উপরে। সো ওদিন ইনশাআল্লাহ আমরা আরো বেশি কোপাকুপি করে মানে অঙ্ক করতে পারবো আর কি। আজকে আমরা খুব বেশি পরিমাণে অঙ্ক আসলে করব না, এটা আমরা শুক্রবারের জন্য রেখে দিব। সো আমরা আমাদের আজকে লাস্ট কনসেপ্টটাতে চলে আসি। সেই কনসেপ্টটা হচ্ছে আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্টের কনসেপ্ট। ওকে, সো আমি একটু কালারটা দেখতে হলে কি একটু, হ্যাঁ ঠিক আছে। সো সেইটাতে যাওয়ার আগে একটু আমাকে ইনশিওর করে নেন যে অঙ্কটা হচ্ছে আপনার বুঝছেন। ওকে, নেক্সট ক্লাসে শাকিল, নেক্সট ক্লাসে পিএইচ নিয়ে সবই আসবে, সমস্যা নেই ইনশাআল্লাহ, খেলা হবে। ওকে, আচ্ছা সময় ওকে ঠিক আছে। না না, আমি হচ্ছে উপরে গেছিলাম, আমি সময়টা কি কালার দিয়ে লিখছিলাম ওটার জন্য আর কি, একটা সিমেট্রি একটা ব্যাপার আছে না ওটা, বুঝিস না? ওকে, না 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 নুসরাত, সবসময় ইয়েকে কি বলে এক্স এর মানকে সবসময় ইগনোর করবা তা না, কিন্তু আমি কিন্তু শিখাইছি কিভাবে এক্স এর মানটাকে কখন ইগনোর করতে হয় কখন ইগনোর করতে হয় না। তুমি একটু রেকর্ডিং দেখে নিও, তুমি মনে একটু লেটে আসছো এই জন্য তুমি হয়তো মিস করে ফেলছো। তুমি যখন আবার রেকর্ডিংটা দেখবা তুমি দেখবে যে আমি ওখানে বুঝাইছি যে কখন এক্স এর মানকে ইগনোর করতে হয় কখন করতে হয় না। ওকে, গ্রেট। আচ্ছা, সো নশিন নশিন জামান, বি এর অ্যান্সার আর এ এর অ্যান্সার সেম বেটা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন আমরা সামনে আগে আমরা আয়নিক গুণফলটা পড়ে দেখি। সবাই এখন আবার কমেন্ট সেকশন সুন্দর করে অফ করে দাও তো ভাইয়ারা, তোমাদের ফোকাস চলে যাবে না হলে। ওকে, কমেন্ট সেকশনটা অফ করে দাও, আমি যখন বলবো তখন আবার কমেন্ট সেকশনটা অন করবো। আচ্ছা, তো এখন আমরা পড়বো হচ্ছে আয়নিক প্রোডাক্ট। ওকে, সো এটার বাংলা নাম হচ্ছে আয়নিক গুণফল। জিনিসটা বোঝার জন্য আমাদেরকে আসলে একটু ছোট্ট একটা কাজ করতে হবে। মনে করো যে কোনো একটা দ্রবণ আমরা নিচ্ছি, একটা লবণের, মনে করো এমএক্স একটা লবণ যার একটা জলীয় দ্রবণ আমরা নিচ্ছি। এই লবণের দ্রাব্যতা ধরে নাও এস, ঠিক আছে? আমরা এখানে এক্স পরিমাণে দ্রবণ নিলাম। ওকে, এক্স পরিমাণ দ্রবণ, ঠিক আছে? এখন এটা কিন্তু বুঝতে আমাদের কোনো অসুবিধা নাই যে যদি ইফ এক্স এর মান লেস দ্যান এস হয় তাহলে দ্রবণটা হবে হচ্ছে অসম্পৃক্ত, কোনো সমস্যা নাই। দ্রবণটা হবে হচ্ছে অসম্পৃক্ত, দ্রবণটা হবে অসম্পৃক্ত। ওকে, যদি এখানে এক্স এর মানটা এস এর সমান হয় তার মানে দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত। আর যদি এক্স এর মানটা গ্রেটার দ্যান এস হয় তাহলে দ্রবণটা হবে অতিপৃক্ত, এবং অতিপৃক্ত মানেই আমরা পড়ছি অতিপৃক্ত মানে এখানে আসলে অধক্ষেপ উৎপন্ন হবে, তাই তো? ওকে, এইটা গেল সিম্পল হিসাব যে আমি যখন একটা নির্দিষ্ট লবণের দ্রবণ নিচ্ছি সেই নির্দিষ্ট লবণের দ্রবণের মধ্যে লবণের পরিমাণ যদি দ্রাব্যতার চেয়ে বেশি হয়ে যায় তাহলে অধক্ষেপ হবে, দ্রাব্যতার চেয়ে কম হলে অসম্পৃক্ত দ্রবণ থাকবে, এবং দ্রাব্যতার সম পরিমাণ হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। এটা খুবই সিম্পল, সিম্পলের মধ্যে গর্জিয়াস। কিন্তু যদি মনে করো এরকম কোন একটা সিনারিও হইলো, আমরা একটা দ্রবণ নিলাম যে দ্রবণটা হচ্ছে মনে করো MnO3 এর দ্রবণ, ওকে, অর্থাৎ যেখান থেকে M+ আয়ন আসবে। আরেকটা দ্রবণ নিলাম যে দ্রবণটা হচ্ছে মনে করো যে সোডিয়াম X এর দ্রবণ, যেখান থেকে X- আয়ন আসবে। দুইটা পরিমাণও ভিন্ন ভিন্ন, একটা মনে করো আমরা নিলাম হচ্ছে V1 ml, একটা নিলাম হচ্ছে আমরা V2 ml। এই দুইটাকে যদি আমরা এখন একসাথে মিশাই তখন যে মোট দ্রবণটা পাওয়া যাবে, রেজাল্টেন্ট যে দ্রবণটা পাওয়া যাবে V1 + V2, যেটা V1 + V2, এই যে দ্রবণটা পাওয়া গেল এই দ্রবণটার মধ্যে কোনো অধক্ষেপ আসবে কি আসবে না? ওকে, অধক্ষেপ, এই প্রশ্নটার উত্তর দেওয়াটা কিন্তু একটু টাফ, কারণ এখানে যে দুইটা লবণ আছে সেই দুইটা লবণ থেকে এই M+ আয়ন এবং X- আয়ন কিন্তু একই অনুপাতে আসতেছে এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, যার কারণে আমরা এখানে X পরিমাণটার কোনো হিসাব আসলে করতে পারবো না, কারণ X হচ্ছে MX এর অ্যাজ আ হোল পরিমাণ।
ইন্ডিভিজুয়ালি আয়নের পরিমাণ কিন্তু সেটা ছিল না। এই জায়গাটাতে আমাদের কেআইপি বা আয়নিক গুণফলের কনসেপ্টটা কাজে লাগে। অর্থাৎ যখন দুটো ভিন্ন ভিন্ন দ্রবণ মিশে আমরা কোনো একটা পার্টিকুলার লবণের অধক্ষেপ পড়বে কিনা এই প্রশ্নটা যখন আমরা করি, তখনই আমাদেরকে আসলে আয়নিক গুণফল যে কনসেপ্টটা, এই কনসেপ্টে চলে যেতে হয়। তো চলো আমরা হচ্ছে এখন এই কনসেপ্টটা একটু দেখে আসি। তাহলে আয়নিক গুণফলের ডেফিনিশনটা আসলে কি? সো ডেফিনিশনটা বোঝার আগে আমরা আসলে এখানে একটু মনে মনে বলে রাখি যে ধরো যে এখানে ক্যাটায়ন যে M+, তার ঘনমাত্রা হচ্ছে M+ নট, অর্থাৎ এখানে একটা নট দিয়ে আমরা সেটাকে প্রকাশ করছি। আর এখানে অ্যানায়ন যেটা X-, তার ঘনমাত্রা হচ্ছে X- নট। সুতরাং এখানে আমরা যে নট দিছি, নটগুলো দিয়ে আমরা আসলে আদি ঘনমাত্রা বোঝাচ্ছি। ওকে, আদি ঘনমাত্রা মানে এই মিশ্রণের মধ্যে তার শুরুর ঘনমাত্রা, সাম্যাবস্থার ঘনমাত্রা না। এটা দিয়ে হচ্ছে আমি আদি ঘনমাত্রা বোঝাচ্ছি, এটা দিয়ে আমি আদি ঘনমাত্রা বোঝাচ্ছি। ওকে, সো এই আদি ঘনমাত্রা ব্যবহার করে যদি আমি একটা কেএসপি তৈরি করি, অর্থাৎ মনে করো আমি একটা কে তৈরি করলাম যেখানে আমি এই আদি ঘনমাত্রাগুলোকে ব্যবহার করলাম, অর্থাৎ M+ টু দি পাওয়ার সহগ হওয়ার কথা, বাট এখানে M0+ টু দি পাওয়ার সহগ টাইমস X- টু দি পাওয়ার সহগ হওয়ার কথা কেএসপির জন্য, বাট এখানে X- নট টু দি পাওয়ার সহগ। এই যে ডেফিনিশনটা, এটাকে আমরা বলি হচ্ছে কেআইপি বা আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফল। তার মানে আয়নিক গুণফল আসলে তেমন কিছু না, যে কোনো একটা দ্রবণের জন্য যদি আমরা দ্রাব্যতা গুণফলের যে ডেফিনিশন আছে সেটা যদি আমরা তৈরি করি, সেটাকে আমরা বলবো হচ্ছে আয়নিক গুণফল। দ্রাব্যতা গুণফল হচ্ছে স্পেশাল। দ্রাব্যতা গুণফলের মধ্যে এখানে যে ঘনমাত্রাগুলো থাকে সেগুলো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা হতে হয়, আর এখানে এটা যে কোনো দ্রবণেরই ঘনমাত্রা হইতে পারে। অর্থাৎ এটা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা হইতে পারে, অসম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা হইতে পারে, অতিপৃক্ত দ্রবণের ঘনমাত্রা হইতে পারে, হোয়াট এভার দ্যাট ইজ। আমরা যদি এই ঘনমাত্রাগুলা দিয়ে, অর্থাৎ গিভেন ঘনমাত্রাগুলা দিয়ে আমি যদি একটা কেএসপির মতো ডেফিনিশন তৈরি করি, সেটাকে আমরা বলবো হচ্ছে আয়নিক গুণফল। এবং এটাই হচ্ছে মূল পার্থক্য। কেএসপি হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাগুলোর গুণফল, আর কেআইপি হচ্ছে যে কোনো দ্রবণ, অসম্পৃক্ত, অতিপৃক্ত, সম্পৃক্ত যে কোনো দ্রবণের আয়নগুলোর ঘনমাত্রা গুণফল, এটাই হচ্ছে আসলে কেআইপি। যেহেতু কেআইপির মানটা দেখতে কেএসপির মতো, তাহলে এখানে তিনটা সিনারিও হতে পারে। প্রথম সিনারিও 1, কেআইপির মানটা কেএসপির চাইতে বেশি হতে পারে। এটার মানে হচ্ছে সম্পৃক্ত দ্রবণে যেই পরিমাণে আয়ন থাকার কথা, কেআইপির মান বেশি মানে কি, এখন তার চেয়ে বেশি আয়ন আছে, তার মানে অতিরিক্ত আয়নগুলো অধক্ষিপ্ত হবে। তার মানে কেআইপির মানটা যদি বড় আসে, তার মানে আমাদের বুঝতে হবে এখানে হচ্ছে অধক্ষেপ উৎপন্ন হবে, এখানে অধক্ষেপ উৎপন্ন হবে। ওকে, 2 নম্বর পয়েন্টে আসি। যদি কেআইপির মানটা লেস দ্যান কেএসপি হয়, ওকে, তার মানে দ্রবণটাকে সম্পৃক্ত করতে যে পরিমাণে আয়ন দরকার কেআইপির মান কম, এটা মানে হচ্ছে বর্তমানে দ্রবণে আয়নের পরিমাণ তার থেকে কম, অর্থাৎ বর্তমানে দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত, অর্থাৎ কোনো অধক্ষেপ তো করবেই না, বরং এখানে আরো দ্রব যোগ করা যাবে, অসম্পৃক্ত। ওকে, 3 নম্বর পয়েন্টে আসি। যদি আল্লাহ না করুক কেআইপির মানটা কেএসপির মানের সমান হয়ে যায়, তখন এখানে আসলে দ্রবণটার মধ্যে যতটুকু পরিমাণে আয়ন থাকার কথা ছিল ততটুকু পরিমাণে আয়ন আছে, অর্থাৎ দ্রবণটা এখন সম্পৃক্ত। তো আমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের যখন অঙ্কগুলো আমরা করব, আমরা কেআইপি রিলেটেড অঙ্কগুলো যখন করব, তখন আমাদের দেখতে হবে যে কেএসপি মানের চেয়ে বড় আসছে নাকি ছোট আসছে। ইউজুয়ালি বড় আসে অথবা ছোট আসে। সো তাহলে আমরা খুব সুন্দর মতো এইগুলো সমাধান করতে পারবো। সো এই গেল হচ্ছে মোটামুটি কেআইপি একটা আইডিয়া। কেআইপি বলতে আসলে কি বোঝায়, যে কোনো একটা দ্রবণের মধ্যে যে আয়নগুলো থাকে তাদের ঘনমাত্রা দিয়ে যদি আমি কেএসপির মতো একটা ডেফিনিশন তৈরি করি, সেটাকে আমরা বলবো হচ্ছে কেআইপি। কেএসপি হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য অ্যাপ্লিকেবল, আর কেআইপি হচ্ছে যে কোনো দ্রবণের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ কেআইপির মানটা ভ্যারি করে। এই কেআইপির মানটা যদি কেএসপি মানের চেয়ে বড় হয়, তখন আমরা বুঝবো দ্রবণটা অতিপৃক্ত এবং এখান থেকে অধক্ষেপ হবে। যদি কেআইপির মানটা কেএসপি চেয়ে ছোট হয়, তার মানে এখানে আরো আয়ন যোগ করা যাবে, অর্থাৎ দ্রবণটা এখন অসম্পৃক্ত। যদি কেআইপির মানটা কেএসপি মানের সমান হয়, তার মানে দ্রবণটা এখন সম্পৃক্ত। তো এখন আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করলে আমরা পুরোপুরি বুঝে যাবো যে বিষয়টা আসলে কি। সো আমি এখন তোমাদের কমেন্ট এখনই দেখতেছি না, কারণ একটা অঙ্ক করার পরে তোমরা হয়তো ভালো মতো আরো বুঝতে পারবা। ওকে, সো এখন প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3। সো প্রবলেম নাম্বার 3 আমরা একটু বুঝে ফেলি। ধরো যে এখানে দুইটা দ্রবণ আছে। ওকে, একটা হচ্ছে আমাদের 200 ml 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, না পটাশিয়াম আয়োডাইড দ্রবণ, সরি
ওকে, প্লাস এখানে হচ্ছে 300 ml 0.05 মোলার লেড নাইট্রেট দ্রবণ। ওকে, এই দুইটা দ্রবণকে যদি একসাথে মেশানো হয়, প্রশ্ন হচ্ছে এই মিশ্রণে লেড আয়োডাইড কি অধক্ষিপ্ত হবে নাকি? PbI2 কি অধক্ষিপ্ত হবে? KSP এর মান আমরা বলে দিই, লেড I2 এর যে KSP এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -8। ওকে, KSP মান হচ্ছে 10 টু দি পাওয়ার -8। সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্নটা, খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস। এখন আমি খেয়াল করি প্রথম প্রশ্ন যেটা, এখানে খেয়াল করে অনেকগুলো ঘনমাত্রা দেওয়া আছে, এখানে খেয়াল করে এখানে আয়োডাইডের ঘনমাত্রা দেওয়া আছে 0.01, এখানে লেডের ঘনমাত্রা দেওয়া আছে 0.05। বাট এগুলা কি ম্যাটার করে না? আসলে এইগুলার মান সরাসরি ম্যাটার করে না, কারণ অধক্ষেপ করবে কোথায়? অধক্ষেপ করবে হচ্ছে এই পাত্রে। তার মানে এই পাত্রে যে লেডের ঘনমাত্রা হবে সেইটাকে আমরা বলবো হচ্ছে লেড 2+ নট। এই পাত্রে যে আয়োডাইডের ঘনমাত্রা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে I- নট। অর্থাৎ যেই পাত্রে অধক্ষেপ করবে সেই পাত্রের আদি ঘনমাত্রা গুলোই আমাকে আসলে নিতে হবে। সো যেহেতু আমরা এখানে দুটো ভিন্ন আয়তনের দ্রবণ যোগ করে নতুন একটা দ্রবণ বানাচ্ছি, যে দ্রবণের আয়তন হচ্ছে 500 ml, সুতরাং আমাকে 500 ml এর মধ্যে এই আয়নগুলোর ঘনমাত্রাকে বের করতে হবে। এবং এটা আমরা খুব ভালো মতোই জানি যে যদি কোনো একটা দ্রবণের আয়তন চেঞ্জ করা হয় তখন দ্রবের ঘনমাত্রা বের করার একটা নিনজা টেকনিক আছে। নিনজা টেকনিকটা হচ্ছে লঘুকরণ সূত্র, V1S1 = V2S2, রাইট? তো এখন আমি যদি এই জিনিসটাকে লেড আয়নের জন্য অ্যাপ্লাই করি, লেড আয়নের জন্য যদি আমি অ্যাপ্লাই করি, লেড আয়নটার ক্ষেত্রে কি হবে খেয়াল করি, V1S1 = V2S2, রাইট? অর্থাৎ এখানে আমি যদি S2 এর মানটা বের করি, যে S2 হচ্ছে আমাদের লেড 2+ আয়নের ঘনমাত্রা নট সমান হবে হচ্ছে V1S1 ডিভাইডেড বাই হচ্ছে V2। সো এই হচ্ছে আমাদের এখানকার মূল আইডিয়া। এখন আসি, লেড দ্রবণটার আগের আয়তন কত ছিল? 300 ml, অর্থাৎ সমান হবে হচ্ছে 300 ইনটু আগের ঘনমাত্রা কত ছিল লেডের 0.05 ডিভাইড বাই নতুন আয়তন কত হলো 500 ml। সো এটা হচ্ছে আমাদের লেড 2+ আয়নের ঘনমাত্রা। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আসলে পাবো হচ্ছে 3 ইনটু 0.05 ডিভাইডেড বাই হচ্ছে 5, তার মানে হচ্ছে এখানে 3 ইনটু 0.01 অর্থাৎ 0.03 মোলার। ওকে, এটা হচ্ছে আমাদের লেড 2+ এর ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের লেড 2+ এর ঘনমাত্রা। এখন আমরা আসি আয়োডাইডের। আয়োডাইডের ক্ষেত্রে আমরা সেম কাহিনী করব, V1S1 = V2S2। তাহলে এখানে যে S2টা আসবে, এই S2টাই হবে আসলে আয়োডাইডের আদি ঘনমাত্রা, I- নট সমান কি হবে V1S1 ডিভাইডেড বাই V2, অর্থাৎ আয়োডাইড দ্রবণের আগের আয়তন ছিল 200 ml, কিন্তু তার ঘনমাত্রা ছিল 0.01, রাইট? 0.01 ছিল মনে হয়, হ্যাঁ 0.01 ছিল, ডিভাইড বাই V2। ওকে, সো V2 এর মান হচ্ছে 500। তাহলে এখান থেকে যদি আমরা আসি, এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.01 ইনটু 2/5। ওকে, সো এইটাকে যদি আমরা এখন সমাধান করি, 0.4 0.4 ইনটু 0.01 0.004 মোলার। ওকে, সো এই হচ্ছে আমাদের আয়োডাইডের ঘনমাত্রা। সো আমি এখন আবার একটু রিভাইজ দিয়ে এসে আমরা আসলে কি করলাম, দুইটা দ্রবণ ছিল 200 ml এবং 300 ml আয়তনের, 200 ml পটাশিয়াম আয়োডাইড এবং 300 ml লেড নাইট্রেট, এদেরকে একসাথে মিশানো হলো, অর্থাৎ মিশ্রণের মধ্যে আমাদের লেড আয়োডাইডের অবক্ষেপ করবে কিনা আমাকে সেটা বের করতে হবে। সো যেহেতু এখানে দ্রবণের আয়তন চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের এখানে লঘুকরণ সূত্র V1S1 = V2S2 ব্যবহার করতে হবে। সো লেড আয়নের জন্য আমরা যদি অ্যাপ্লাই করি, লেড আয়নের ফাইনাল দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ এটা হবে হচ্ছে আমাদের লেড আয়নের জন্য S2, আর এটা হবে হচ্ছে আমাদের I- আয়নের জন্য S2। সেখানে আমরা প্রত্যেকটা S2 বের করে ফেললাম, এই S2 গুলো আমাদের যথাক্রমে আসলো 0.03 এবং 0.004। এখন আমরা আসি অধক্ষেপটা উৎপন্ন হবে কিনা। সো অধক্ষেপ উৎপন্ন হবে কিনা বোঝার উপায় হলো KIP বের করা, রাইট? তো আমরা এখন KIP বের করি। সুতরাং KIP অফ লেড আয়োডাইড সমান হবে হচ্ছে লেড 2+ আয়নের ঘনমাত্রা নট টাইমস
আই মাইনাস আয়নের ঘনমাত্রা নট স্কোয়ার, অর্থাৎ জাস্ট কেএসপির মতোই, আয়োডিন যেহেতু দুইটা আছে লেড আয়োডাইডের মধ্যে, সুতরাং এখানে পাওয়ার হবে হচ্ছে 2। ওকে, যখন তাহলে কেআইপিটা বের করি, আমাদের লেড আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.03 মোলার, অর্থাৎ 3 ইন্টু 10⁻⁻2 মোলার ইন্টু আই মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 0.004 মোলার, অর্থাৎ 4 ইন্টু 10⁻³ মোলার স্কোয়ার্ড। তাহলে যদি আমরা এখানে চলে আসি, 4 4 16, 3 16 48, অর্থাৎ 48 ইন্টু 10⁻² ইন্টু 10⁻6, তার মানে 10⁻8, রাইট, 10⁻8। ওকে, হ্যাঁ, সো এখান থেকে আমি তাহলে একটু হিসাব করে নিই, 4.8 ইন্টু 10⁻7 হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কেআইপির মান। এখন আমরা দেখি যে কেআইপির মানটা আমাদের কেএসপির মান 10⁻8 থেকে বড়, রাইট, 10⁻7 এ চলে গেছে। কেআইপির মানটা ইজ গ্রেটার দেন কেএসপি, যার মানটা ছিল 10⁻8। তার মানে যেহেতু কেআইপির মানটা বড়, তার মানে এখানে আমাদের ফলাফল হচ্ছে ইয়েস, এখানে অপক্ষেপ হবে, ইয়েস অপক্ষেপ হবে। ওকে, ইয়েস ইয়েস ইয়েস। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো অঙ্কের আইডিয়াটা। সো তার মানে আমাদের কাজ কিন্তু খুবই সিম্পল, আমাদের যে দুইটা দ্রবণ আমাদের মিশতেছে, সেই দুইটা দ্রবণ মিশার পরে যে মিশ্রণটা পাওয়া গেল, সেই মিশ্রণের মোট আয়তনে আমাদের আয়নগুলো কত, তার ঘনমাত্রাগুলো বের করতে হবে। সো আশা করি আমি আয়নিক গুণফলের প্রবলেমটা আমি বুঝাইতে পারলাম। সো এখন আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাই দেন যে আপনারা বুঝছেন কিনা। Great. Clear? Okay. Very good. আচ্ছা। আরে বাবা রে বাবা। ওকে, সবাই বুঝছে। থ্যাংক ইউ বল্লভ ভাই। আচ্ছা, ইয়েস ইয়েস ইয়েস, রেফারেন্সটা বুঝছস মানে তোদের জেনারেশনের রেসলার কিসে? হ্যাঁ, তোদের জেনারেশনের হওয়ার কথা, কারণ আমি হচ্ছে অনেক বড় হওয়ার পরে আমি তারা দেখছি যে একটা দাড়িওয়ালা একটা পোলা আসতাম ডাব্লিউডব্লিউ তে, ইয়েস 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 করতে থেকে হারাদিন আমি ওই রেফারেন্সে দিছিলাম আসলে। ওকে, যাই হোক, সো এই হচ্ছে মোটামুটি আমাদের দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা এবং এই চ্যাপ্টারটারই সম্পূর্ণ কাহিনী কলা। নেক্সট ক্লাসে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব, ওই ক্লাসের মধ্যে আমরা পিএইচ নিয়ে আসবো, ওই ক্লাসের মধ্যে আমরা দুইটা লবণের পদক্ষেপ নিয়ে আসবো, ব্লা 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 বহুত কিছু আমরা ইনশাআল্লাহ নিয়ে আসবো। সো নেক্সট ক্লাসটা হচ্ছে খুবই কড়া একটা ক্লাস হবে। তার আগে হইতেছে এই চ্যাপ্টারের আমি যতগুলো ভিডিও দিছি, সেই ভিডিওগুলো আরেকবার একটু রিভাইজ করা, অর্থাৎ যেই যেগুলো আপনার কাছে উইক মনে হবে, সেই উইক টপিকগুলো হচ্ছে ভিডিও থেকে একবার করে দেখে নেওয়ার জন্য আমি হচ্ছে ড্যানিয়েল ওব্রায়ান, এক্স্যাক্টলি সেই জায়গাগুলো আমি হচ্ছে একবার করে দেখে নেওয়ার জন্য আমি হচ্ছে একটু ইয়ে করতেছি, একটু কি বললাম, একটু রিকোয়েস্ট করতেছি আর কি আমাদেরকে। ওকে, সো তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তো সবাই ভালো থাকবা, খোদা হাফেজ, টাটা বাই বাই, এন্ড ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ শুক্রবার দিন। ওকে, সবাই ভালো থাকবা, খোদা হাফেজ।